أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. بسم الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. السلام عليكم ورحمة الله وبركاته. যেভাবে টপিকটার নাম আসছে মুসলিম জীবনে সোশ্যাল মিডিয়ার প্রভাব, আসলে আমি যেটা নিয়ত করছি পড়ব সেটা ঠিক এই কথাতে সেটা পরিপূর্ণরূপে বলা যায় না. আমি যে পেপারটা পড়ব সেটার ইংরেজি হচ্ছে দ্য রোল অফ টেলিভিশন অ্যান্ড সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, প্রেডিক্টিভ প্রোগ্রামিং, কালচার ক্রিয়েশন অ্যান্ড ডিস্ট্রাকশন অফ চিলড্রেন অ্যান্ড সোসাইটি. এটা ছিল ইংলিশ, অনেক বড়. এটা বাংলা করলে যেটা দাঁড়ায় যে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ মানুষকে বদলায় দেওয়ার যে সমস্ত ফন্দি ফিকির আছে সেটাকে বলা হয় সোশ্যাল ইঞ্জিনিয়ারিং. প্রেডিক্টিভ প্রোগ্রামিং মানে আপনার ব্রেনটাকে এমনভাবে আগের থেকে ঠিক করবে আপনাকে কি বানাইতে চায় সেই অনুযায়ী ধরেন প্রোগ্রাম করবে, নাটক করবে, সিনেমা করবে, কার্টুন করবে. কালচার ক্রিয়েশন, নতুন করে সংস্কৃতি বা কালচারকে তৈরি করবে. এবং ডিস্ট্রাকশন অফ চিলড্রেন অ্যান্ড সোসাইটি, বাচ্চাদেরকে আর সমাজকে ধ্বংস করে দিবে. এইটাতে টেলিভিশন এবং সোশ্যাল মিডিয়ার কি রোল এটি নিয়ে ছিল আলোচনাটা. তো আমি যেহেতু তাড়াহুড়ায় বলছি আবু তাহের ভাইকে, তখন আমি ওই মুসলিম জীবনের সোশ্যাল মিডিয়ার প্রভাব এভাবে বলছি, কিন্তু আরেকটু সুন্দর করে বলতে গেলে বলতে হতো টেলিভিশন এবং সোশ্যাল মিডিয়ার প্রভাব. তার কারণ হচ্ছে টেলিভিশন থেকে সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল মিডিয়া থেকে টেলিভিশনকে আলাদা করা যায় না. আপনারা জানেন এখন আমরা অনলাইনে টেলিভিশন দেখতে পারি, ইন্টারনেটের থ্রুতে টেলিভিশন দেখতে পারি. বিবিসি অথবা অন্য যে কোনো টেলিভিশন অথবা রেডিও প্রোগ্রাম তাদের ফেসবুকে পেজ থাকে, তাদেরকে অনলাইনে তাদের সাথে জয়েন করা যায়, শোনা যায়, মন্তব্য করা যায়. সুতরাং এই পুরো জিনিসগুলো এখন ইন্টিগ্রেটেড, একটা থেকে একটাকে আলাদা করা যায় না. তো এইখানে শুরু করছেন ওনারা, এটা বাইরের একটা ইসলামী সংস্থা, তাদের একটা পেপার. শুরুতে ওনারা যেটা বলতেছেন যে দাজ্জাল, শয়তান, দাজ্জাল বলতে বোঝেছেন উনি এখানে বলতে দাজ্জাল প্লুরাল বলতেছেন যে মিথ্যাবাদীরা. দাজ্জাল একজন মিথ্যাবাদী হবে, মিথ্যুক হবে. আপনারা জানেন মিথ্যা আশা দিবে মানুষকে, মিথ্যা কথা বলবে, মানুষকে বলবে যে সেই গড, সেই আল্লাহ বা সেই ইলা, এবং সে অনেক মিথ্যা কথা বলে মানুষকে কুফরে বা ইসলাম থেকে বের করে নিয়ে যাবে, কুফরে নিয়ে যাবে. শয়তান এবং জিন এই কথাগুলো বলে ওনারা বোঝাচ্ছেন যে যারা মানুষকে ধর্মচ্যুত করতে চায়, ইসলাম থেকে বের করে নিয়ে যেতে চায়, জাহান্নামে নিয়ে যেতে চায়, কাফের বানাতে চায়, তাদের সবাইকে একসাথে বলতেছে না. আপনারা জানেন যে শয়তানের একটা মাত্র উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে আদমকে বা আদম সন্তান, বংশ পরম্পরা আদম সন্তানকে জাহান্নামী করা. আর আমাদের একটা মাত্র উদ্দেশ্য, আমরা জানি যে একটা যদি উদ্দেশ্য থাকে তাহলে আমরা জান্নাতে যাব. এটা হচ্ছে আমার জীবনে একমাত্র উদ্দেশ্য. একটা যদি থাকতো, আল্লাহর ইবাদতের মাধ্যমে যাব, আনুগত্যের মাধ্যমে যাব, কিন্তু একটা উদ্দেশ্য আমাদের জীবনের হচ্ছে জাহান্নামে যাওয়া. আর শয়তানের একটা উদ্দেশ্য যদি বলেন, মানে সেই দিন থেকে, যেদিন থেকে সে আল্লাহ তাকে বিতাড়িত করছেন সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত বা কিয়ামত পর্যন্ত একটা উদ্দেশ্য যদি বলেন সেটা হচ্ছে আদম সন্তানকে জাহান্নামী করা.
তো এই জাহান্নামি করার অনেক রকমের পদ্ধতি থাকতে পারে, অনেক রকমের ফন্দি ফিকির থাকতে পারে। যেমন আমরা যারা একটু পড়াশোনা করছি তারা জানি যে শয়তান প্রথমে মানুষকে চাবে কুফর বা শিরকে লিপ্ত করতে, তাহলে একদম স্ট্রেট মানুষ জাহান্নামে যাবে। কারণ আমরা জানি কাফের হিসাবে যারা মৃত্যুবরণ করবে তারা চির জাহান্নামে, অথবা শিরকের উপর যারা থেকে মৃত্যুবরণ করবে তারা চির জাহান্নামে। তা যদি না পারে তখন চেষ্টা করবে যে বেদাতে যুক্ত করতে পারে কিনা, সেটা যদি না পারে তাহলে কবিরা গুনাহ। এইভাবে পর্যায়ক্রমে সে চেষ্টা করে যাবে নানা ফন্দি নানা ফিকিরের মাধ্যমে। যাই হোক, এখন এটার অনেক উপায় থাকতে পারে। মানে যাদের সামান্য বুদ্ধি আছে বা যারা মুসলিম হিসেবে জন্মগ্রহণ করছেন, যারা ইমান আকিদা যাদের মোটামুটি শুদ্ধ বা যারা এগুলো জানেন, তাদেরকে এই কুফর শিরক দিয়ে বিভ্রান্ত করা বা জাহান্নামী করা সম্ভব না। তাদেরকে জাহান্নামী করার জন্য বিভিন্ন অন্যান্য পন্থা বা পদ্ধতি আছে বা পদ্ধতি থাকবে। উদাহরণস্বরূপ, একটা রাস্তায় আপনি একজন মানুষ ধরেন কথার কথা ঢাকার থেকে সিলেট আসতেছে, অথবা সিলেট থেকে মৌলভীবাজার যাচ্ছে, সে রাস্তা চিনে না, কিন্তু রাস্তাটার উপর আসে, সে সঠিক রাস্তার উপরে আসছে। আর কেউ যদি তাকে তার গন্তব্যে যেতে বাধা দিতে চায় বা গন্তব্য যাওয়ার থেকে বিরত করতে চায়, যেমন আমরা বলতেছি শয়তান চায় না আমরা জান্নাতি হই, শয়তান আমাদেরকে জাহান্নামে নিয়ে যেতে চায়, কারণ আমাদের জন্য বা আমাদের আদি পিতা আদমের জন্য সে চির জাহান্নামী বা সে চির নিরাশ। তো এভাবে কেউ যদি আপনাকে আপনার গন্তব্য থেকে সরায় নিতে চায়, শয়তান যেমন আপনাকে জান্নাতে যাওয়া থেকে সরায় নিতে চায়, সেরকম যদি চায় সিলেট থেকে মৌলভীবাজার যাবেন, আপনাকে বিপদগামী করতে চায়, সে অনেকভাবে করতে পারে। এক নম্বর, আপনার রাস্তাটা বন্ধ করে দিতে পারে যদি সে শক্তিশালী হয় বা যদি তার থাকে, মানে সেরকম ক্ষমতা থাকতো বা থাকে। দুই নম্বর হচ্ছে, যদি সে সেটা না পারে, সে কী করতে পারে, আপনার ধরেন কোথাও একটা মোড় আছে, সেই মোড়ে কথার কথা আমি বলতেছি, সেই মোড়ে যদি একটা মিথ্যা সাইনবোর্ড লাগাইতে পারে যে মৌলভীবাজার উল্টা দিকে বা অন্য একটা দিকে, এইদিকে মৌলভীবাজার, তাহলে কী হবে, আপনি সেই পথে চলতে শুরু করবেন এবং মৌলভীবাজারে পৌঁছাতে পারবেন না, ইত্যাদি। আমি বলছি অনেক পন্থা পদ্ধতি থাকতে পারে। তো শয়তানেরও সেরকম অনেক পন্থা বা পদ্ধতি আছে, আমরা এখানে দেখবো, সেটা নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। তো এখানে কিছু মানুষের কথা উল্লেখ করছেন এনারা, যাদের খুব নামধাম, যেমন জর্জ বার্নার্ড শ, আপনারা হয়তো নাম জানতে পারেন, জানেন কিনা সবাই না জানলে কেউ জানতে পারেন। বার্টন রাসেল, চার্লস ডারউইন, H.G. ওয়েলস, এরা খুব নাম করা মানুষ ছিলেন, সবাই আগের মানুষ, মরে গেছেন। তো তারা এবং এই ধরনের কিছু মানুষ ছিলেন যারা ফ্যামিলি ইউনিট মানে একক পরিবার, যেটা আমাদের যে একক পরিবার, বাবা মা ভাই বোন মিলে যে একক পরিবার, এইটাকে ভাঙার জন্য অনেক ধরনের চেষ্টা করছেন বা অনেক ধরনের কাজ করে গেছেন। এটাকে ভাঙার জন্য, এটাকে অকেজো করার জন্য, এটাকে অর্থহীন বোঝানোর জন্য অনেক ধরনের কাজ করে গেছেন। তো এদের সম্বন্ধে বলতে গিয়ে আপনারা সৌদি আরবের সর্বোচ্চ পরিষদ যেটা, ওলামাদের পরিষদ যেটা, বা আমরা লাজানা দাইমা বলি এটাকে, তাদের একটা ফতোয়ার একটা অংশ এখানেই করে দিয়েছেন যে এই ধরনের মানুষের কথা বলতে গিয়ে তারা বলতেছেন যে এরা আসলে মানুষকে বা আমাদেরকে তাদের লেখালেখির মাধ্যমে, তাদের মাধ্যমে, কাজের মাধ্যমে আমাদেরকে কিসের দিকে ডাকে, পারমিসিভনেসের দিকে ডাকে। পারমিসিভনেস কথাটা মানে হচ্ছে যে ফাহিশার দিকে ডাকে, অথবা নাচ গান বাজনা বাদ্য পপ মিউজিক যেগুলো আর কি, নাটক সিনেমা, এগুলোর দিকে ডাকে। তারপরে টু ডিকে মানে ধ্বংসের দিকে ডাকে, এবং কিসের দিকে ডাকে, এমন জিনিসের ডাকে, এমন জিনিসের ডাকে যার জন্য আমাদের সমাজটা ভেঙে যাবে, টুকরা টুকরা হয়ে যাবে, ভেঙে যাবে, সমাজে কোনো সিস্টেম থাকবে না, কোনো নৈতিকতা থাকবে না, কোনো আপনার কি বলবো, কোনো বন্ধন থাকবে না, এইদিকে ডাকে। সবাই বন্ধনগুলো যেন ছিঁড়ে যায়, সবার বন্ধনগুলো যেন আলগা হয়ে যায়, সেদিকে ডাকে। অ্যান্ড টু ডিস্ট্রাকটিভ তারপরে বলতেছে যে শেষ পর্যন্ত এদেরই হচ্ছে যে সিভিলাইজেশন বা কালচার যেটাকে আমরা বলি, সভ্যতা যেটাকে বলি, অথবা সংস্কৃতি যেটাকে বলি, সেটাকে সম্পূর্ণরূপে ধ্বংস করা এবং কারাপ্ট মানে এটা দূষিত করার দিকে ডাকে। কাদের কথা বললেন এটা? এই কমিটিতে কারা ছিলেন? আবদুল্লাহ আল গোদায়ন, শায়েখ আবদুল্লাহ আল মানি, শায়েখ আব্দুর রাজাক আল আফিফি, মানে এদের নাম হয়তো আপনারা জানেন, এই জন্য আমি নামগুলো বললাম। তারা বলতেছেন যে এই শ্রেণীর কথা বলতেছেন যে এরা কিসের দিকে ডাকে, আমাদেরকে এমন জিনিসের দিকে ডাকবে যাতে আমাদের সমাজ সংসার ভেঙে যাবে, আমাদের সামাজিক বন্ধন ভেঙে যাবে, পারিবারিক বন্ধন ভেঙে যাবে, এবং করাপশন মানে অনৈতিক সমাজ ভরে যাবে।
আসেনি। এখন উনি বলতেছেন যে যেসব মুসলিমদের জন্য এই আর্টিকেলটা লেখা, তাদের কথা বলতেছেন যে আমরা আশা করতেছি যে আপনাদের ঘরে টেলিভিশন নাই এটা বলতেছেন, অথবা টেলিভিশনের সাথে আনুষঙ্গিক জিনিসগুলো যেগুলো আমরা বললাম যে আজকে এই জিনিসগুলো সব আপনি অনলাইন একটা ইন্টারনেটে গিয়ে আপনি টেলিভিশন দেখতে পারেন, ইন্টারনেটে গিয়ে আপনি রেডিও শুনতে পারেন, ইন্টারনেটে আপনি মোবাইল ফোন থেকে আপনি টেলিভিশন দেখতে পারেন, মোবাইল ফোন থেকে আপনি এই স্মার্টফোনগুলো থেকে আপনি রেডিও শুনতে পারেন, আপনি টেলিভিশনের মতামত করতে পারেন, ফেসবুক থেকে আপনি বিবিসি শুনতে পারেন বা বিবিসির পেজে মতামত করতে পারেন, মানে সব কিছু ইন্টিগ্রেটেড, সব কিছু মিলাই একটা সিস্টেম। তো এখানে বলতেছেন যে যদি টেলিভিশন, আমরা আশা করতেছি যে আপনাদের টেলিভিশন নাই, কিন্তু আপনাদের কথা যারা শ্রোতা অথবা যাদের জন্য এই লেখাটা লেখা তাদের কথা বলতেছেন, কিন্তু আপনারা হয়তো বুঝে থাকবেন যে টেলিভিশনের বেশিরভাগই হচ্ছে প্রোপাগান্ডা, মার্কেটিং, কালচার এবং ভ্যালু মডিফিকেশন। অর্থাৎ প্রোপাগান্ডা মানে টেলিভিশন যা বলে আমরা সেটা বিশ্বাস করি। টেলিভিশনের পিছনে যে মানুষগুলো আছে যারা পয়সা দিয়ে এটাকে চালায়, তারা আমাদেরকে কতগুলো জিনিস বিশ্বাস করাইতে চায়। যেমন ধরেন কথার কথা, টেলিভিশন আপনাকে বোঝাইতে চায়, অথবা টেলিভিশন শুধু না, সোশ্যাল মিডিয়া বলতে যা বলতেছে, ফেসবুক বলেন, ইন্টারনেট বলেন, ইউটিউব বলেন, এগুলোতে ছড়াছড়ি দেখবেন আপনি কি, তারা যেমন আমাদের বোঝাতে চায় যে আমাদের পরিবারটা যত ছোট হবে তত আমাদের জন্য ভালো, বোঝাতে চায় না? ইউনিভার্সাল এটা বোঝাতে চায়, যত ছোট পরিবার তত সুখী, যত ছোট পরিবার তত ভালো, তত বেশি খাইতে পাবো আমরা, তত বেশি আমাদের এটা বোঝাতে চায়। একটা উদাহরণ দিলাম, জাস্ট প্রোপাগান্ডা বলতে যেটা বলেছে। মার্কেটিং, তারা আপনাকে দেখাচ্ছে যে এটা না খেলে আপনার জীবনই বৃথা, ওইটা না ইউজ করলে আপনার জীবন বৃথা, এগুলোর মার্কেটিং। কালচার মানে আপনাকে বোঝাচ্ছে যে পয়লা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা, যেখানে পেঁচা এবং উদ্ভট পাখি টাকি পেঁচা টেচা নিয়ে মানুষ এই করে। আপনার পেঁচা কি জানেন তো? লক্ষ্মী বলে হিন্দুদের একটা দেবী আছে, সেই লক্ষ্মী হচ্ছে কি আপনার গুড লাকের ভালো আপনার সৌভাগ্যেরই। সেই লক্ষ্মীর বাহন হচ্ছে পেঁচা, মানে লক্ষ্মী চড়ে কি, সে পেঁচায় চড়ে। যেরকম আমরা বলি বাহন মানে ঘোড়া আমাদের বাহন, গাড়ি আমাদের বাহন, সেরকম লক্ষ্মীর বাহন হচ্ছে পেঁচা। মুসলমানের ছেলেমেয়েরা সেই লক্ষ্মীর বাহন পেঁচাকে নিয়ে শোভাযাত্রা করবে এবং মঙ্গল কামনা করবে। এটাকে বোঝাতে চাচ্ছে যে এটা আমাদের কালচার, এটাই বলতেছেন যে অ্যান্ড কালচার মডিফিকেশন, মানে মডিফাই করে ফেলতে চাইছে, চেঞ্জ করে ফেলতে যাচ্ছে। আমাদের 1400 বছর অথবা যতশো বছর ধরে আমরা মুসলিম এই জায়গার, আমাদের একটা নর্মস আছে, আমাদের একটা কালচার আছে, সেটাকে চেঞ্জ করে আপনাকে বোঝাতে চাচ্ছে যে এইটাই আমাদের কালচার, এবং এটা যদি আমরা না করলাম আমরা বাংলাদেশি না, বাঙালি না, বা সত্যিকার সেন্সে আমরা এই দেশের নাগরিকই না, এই ধরনের একটা বোধ দিতে যাচ্ছে আপনাদেরকে। অ্যান্ড ভ্যালু মডিফিকেশন মানে আপনার যে মূল্যবোধ যেটা আছে, আপনি আজকে এই জিনিসটাকে মনে করেন যে ভালো, কালকে আপনি বলতেছেন যে এইটা ভালো না, ওইটা ভালো, এটার মডিফিকেশন। ভ্যালু, আপনি যেটাকে ভালো মনে করতেন সেটাকে খারাপ। যেমন ধরেন বাপ মার সেবা করা, বাপ মার মুখের দিকে তাকায় থাকা, বাপ মাকে যত্ন করা, এটা আমরা কালকে পর্যন্ত জানছি ভালো, আজকে বোঝাচ্ছে যে না, এটা জরুরি হচ্ছে এটা করা। ধরেন কথার কথা ভ্যালু মডিফিকেশন বলতেছেন। তারপরে কিছু ঠান্ডা পানি আছে নাকি দেখেন, জিজ্ঞেস করে দেখুন, ঠান্ডা পাওয়া যাবে? আচ্ছা, ভ্যালু মডিফিকেশন অ্যান্ড ব্রেন ওয়াশ মানে আপনার ঘিলুটাকে চেঞ্জ করে দিচ্ছে। আপনার ব্রেন ওয়াশিং মানে মগজ ধোলাই বলি। আজকাল আপনারা হয়তো অনেকেই জানেন এই কথাটা মানে কি, মগজ ধোলাই করে ফেলতেছে আপনাদের। অ্যান্ড লিগালি কি করতেছে? এগুলো সবই করতেছে আইন ভঙ্গ করে না, কিন্তু এখানে কোনো আইন ভঙ্গের জন্য তাকে কেউ ধরবে না। এই কথাগুলো আপনাদেরকে বলতেছে, প্রতিনিয়ত বলতেছে, ইন্টারনেট বলতেছে, ফেসবুক বলতেছে, আপনার ইউটিউব বলতেছে, সবাই বলতেছে, কিন্তু কি করে বলতেছে? লিগালি বলতেছে। এই জন্য কিন্তু তাকে কেউ কিছু করবে না, কেউ বলবে না যে আপনারা ভুল বলতেছে, কেউ বলবে না ভুল বলতেছে, এগুলো লিগ্যাল। কারণ কি, টিভির যে চ্যানেলগুলো আছে, টিভির যে নেটওয়ার্কগুলো আছে, তাদেরকে সত্য বলতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা কেউ তাদেরকে নেয় না, কেউ ধরে নেয় যে সত্যটাই বলতে হবে, আর কিছু বলা যাবে না। ইনফ্যাক্ট কোনটা যে সত্য এটা বোঝা এখন খুব মুশকিল, তাই না? একজন বলছেন, উনি দিনের কোনো ব্যক্তিত্ব না, কিন্তু বাংলাদেশের একজন বুদ্ধিজীবী, উনি বলছেন যে এখন আমরা পোস্ট ট্রুথ এরাতে আসি, মানে সত্য পরবর্তী সময় আসি, মানে সত্য বলে কিছু নাই দুনিয়ায়। আসলে তো তাই, যে কোনো একটা ঘটনা ঘটুক, আপনি কি জানেন, আপনি কি বোঝেন কোনটা সত্য? আপনি কি টেলিভিশন দেখে কোনোদিন বুঝতে পারবেন যে কোনটা সত্য, কতটুকু সত্য? বুঝবেন না। সুতরাং কি বলতেছে যে আপনি যে দেখতেছেন
এইগুলো কারা ডিসাইড করছে? যারা পয়সা দিচ্ছে, যাদের পয়সাটিতে চলতেছে, তারা ডিসাইড করতেছে তারা কি বলবে, কতটুকু বলবে, আপনি সেটাতে বিশ্বাস করবেন কতটুকু, মানে আপনার ব্রেনটা চেঞ্জ করার জন্য, যেগুলো আগেই বললাম প্রথমে, যে কিসের জন্য আপনার ভ্যালু মডিফিকেশন করবে, আপনার কালচারকে চেঞ্জ করে দিবে, এইসবের জন্য আপনাকে ব্রেন ওয়াশ করবে, এবং এই কিছু করার জন্য তাকে কোনো পুলিশে ধরবে না, কেউ প্রশ্ন করবে না, সব লিগেলি করতেছে তারা। এবং কারা করতেছে? যাদের পয়সায় টেলিভিশনটা চলতেছে, যাদের পয়সায় ইউটিউবটা চলতেছে, যাদের পয়সায় একটা ওয়েবসাইট চলতেছে, যাদের পয়সায় একটা ফেসবুকের পেজ চলতেছে, তারা এটাকে নিয়ন্ত্রণ করতেছে। আপনি সেটা দেখে দেখে আপনার পরিবর্তন হচ্ছে। আচ্ছা, গেল। তারপরে বলতেছেন যারা টেলিভিশন এখনও ফেলতে পারেন নাই তাদেরকে রিকোয়েস্ট করতেছেন, উই অ্যাডভাইস ইউ ফর দ্য সেক অফ আল্লাহর ওয়াস্তে আমরা আপনাদেরকে অ্যাডভাইস করতেছি দ্যাট ইউ গেট রিড অফ ইউর টেলিভিশন। এখানে আমি আগেই বলে নিছি যে টেলিভিশন বলতে শুধু টেলিভিশন না, আমরা আজকে যে আলোচনা করতেছি এটা একটা ইন্টিগ্রেটেড সিস্টেম। টেলিভিশন, ফেসবুক, ইন্টারনেট, আপনার কি বলে ইউটিউব, এবং লাইভ স্ট্রিমিং যা কিছু আছে, যত সিস্টেম আছে, লাইভ স্ট্রিমিংয়ের ওয়েবসাইট আছে না, আলাদা দেখতে পারেন। আপনি ক্রিকেট দেখতে পারেন না, ইংল্যান্ডে ক্রিকেট হচ্ছে, লিগেলি দেখতে পারেন না, লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে আরেকজন দেখাইতেছে। আপনার এখানে টেলিভিশন নাই, তারপরে আপনার না দেখে থাকতে পারবেন না, আপনার আরেকজন দেখাইতেছে। তো এই যে ইন্টিগ্রেটেড সিস্টেমটা, আমরা যখন টেলিভিশন বলবো বা কোনো একটা বললে কিন্তু আমরা অন্যগুলো মিন করতেছি আসলে, কিন্তু ওনারা পার্টিকুলারলি 2010 সালের লেখা, ওনারা পার্টিকুলারলি টেলিভিশনের কথা বলতেছেন এই জন্য যে এটা একটা মেজর রোল রাখে, এইটার রোলটা এত মেজর। এবং এখন কি আপনি এই মোবাইলে কিন্তু টেলিভিশন দেখতে পারেন না, এই মোবাইলে দেখতে পারেন, যে কোনো একটা স্মার্টফোন 2000-2500 টাকায় একটা মানে ফার্স্ট হ্যান্ড নতুন স্মার্টফোন পাওয়া যায়, ইন্ডিয়ান বা চাইনিজ পাবেন 2-2500 টাকায়। তার মানে আপনি আগের টেলিভিশনটা ছিল, এখানে বলবেন ওনার পরে যে আগের টেলিভিশন ছিল একটা পারিবারিক ব্যাপার ছিল, বাবা মা ভাই বোন বসে না, তো এখানে ভিতরে অশ্লীলতা বা এই একটা ফিল্টার ছিল, কি দেখা যাবে না, এগুলো একটা ছিল, অনেক আগের কথা আমি বলতেছি। কিন্তু এখন আপনার টয়লেটে বসে দেখতে পারেন, মানে এখন আর কোনো বার নাই, কোনো রোল নাই, কারণ আপনার এটা তো টয়লেটেও ইন্টারনেট যায় বা ই করে। আচ্ছা, আমি সালাম। তো বলতেছেন যে আল্লাহর ওয়াস্তে গেট রিড অফ ইউর টেলিভিশন and that you do not give away your children to the television foster care. টেলিভিশনের হাওয়ালা করেন না বাচ্চাদেরকে, অর্থাৎ টেলিভিশন ফস্টার কেয়ার বলতে বলছে ফস্টার প্যারেন্টস, আমরা কেন বলি পালক, যে বাবা পালে তারে বলি ফাস্টার, যে আসল বাবা থেকে যদি যে পালে সে আলাদা হয় আমরা বলি ফস্টার প্যারেন্ট বা ফস্টার মাদার বা ফস্টার চাইল্ড বলি, উল্টাটা বলি। যদি আসল বাচ্চা না হয়, যদি পালা বাচ্চা হয়, তাকে এটা বলি। যাই হোক, এই কথাটা তো বলতেছে যে টেলিভিশনের ইসে দিয়েন না, টেলিভিশনের হাওলা করে দিয়েন না, টেলিভিশনের প্রযত্নে দিয়েন না, টেলিভিশনের পালা ইসে দিয়েন না। তো এটা বলতেছেন বিকজ all you are doing is destroying their lives socially, morally, psychologically. Socially সামাজিকভাবে, মোরালি নৈতিকভাবে, সাইকোলজিক্যালি মানে মনস্তাত্ত্বিকভাবে আপনাদেরকে ধ্বংস করে দিচ্ছেন। whilst being deceived into thinking you are providing them entertainment, কিন্তু আপনি প্রতারিত হচ্ছেন, কারণ আপনি ভাবতেছেন যে আমি তাদেরকে আনন্দে রাখতেছি, তাদেরকে উৎফুল্ল রাখতেছি, তাদেরকে খুশি রাখতেছি, তাদেরকে ভালো রাখতেছি, এই কথা চিন্তা করে। এগুলো নতুন কথা না, এগুলো আগেও বহুবার বলা হয়েছে। তারপরে এই পেপারটা অত্যন্ত জরুরি একটা পেপার। আসলে এইভাবে ছোট করে একদিনে আমরা না করে বড় করেও করতে পারতাম কখনো, কিন্তু আমি হঠাৎ করে ডিসাইড করছি, এই জন্য আগে আবু তাহের ভাইকে ওইভাবে বলতে পারি না বা না হলে একটু সময় নিয়ে, অনেক দিন সময় নিয়ে করতে পারতাম আমরা আগের থেকে। তো এখানে আবার বলি, আমাদের এটার আজকের কী ছিল টপিকটার, যদিও আমরা সোশ্যাল মিডিয়ার প্রভাব বলছি মুসলিম জীবনে, কিন্তু আসলে টপিকটা ছিল দ্য রোল অফ টেলিভিশন অ্যান্ড সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং কথাটা মানে হচ্ছে সোসাইটিকে যা চেঞ্জ করে দেয়। ইঞ্জিনিয়ারিং কথাটা আমরা ইলেকশন ইঞ্জিনিয়ারিং বলি, তার মানে ইলেকশনে ধরেন এ জিতার কথা ছিল, ইঞ্জিনিয়ারিং করে বিকে জিতায় দিল, মানে ন্যাচারাল না, যেটাকে টুইস্ট করে একটা কিছু করা হলো। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং বলতেছে যে এমনভাবে কিছু কাজ করবে যাতে সোসাইটিটা চেঞ্জ হয়ে যায়, সমাজটা চেঞ্জ হয়ে যায়। যেমন ধরেন আমি একটা উদাহরণ দিই আপনাদের, একটা ডেনিশ এনজিও আছে, নাম ভুলে গেছি আমি, তো তারা কুমিল্লাতে গিয়ে একটা অফিস খুলছে যে মানুষ বানাবে। এতদিন যা করছে কাজ সেগুলো বাদ দিয়ে এখন মানে জনগণকে মানুষ বানাবে। তো এখানে কী করছে, ধরেন ছোট্ট একটা ঘর, এইটুকু জায়গার মতো একটা ঘরের ভিতরে বা একটু বড় একটা ঘরের ভিতরে ইয়াং এইজের, এরকম এইজের ছেলে মেয়েদের একসাথে নিয়ে তারা খেলাটা হলে একটা বল দিবে। এই বলটা যে হাতে রাখবে এত সেকেন্ডের বেশি সে ডিসকোয়ালিফাইড, মানে কেউ তার হাতে রাখতে পারবে না, নিয়ে এসে অন্যকে ছুড়ে দিবে। আর ছেলেমেয়েরা কিন্তু মিক্সড, তাহলে কী হবে, ছেলে এ মেয়ে বিকে ছুটতেছে, মেয়ে বি ছেলে সিকে ছুটতেছে, বুঝছেন না? এতে কি হচ্ছে, তাদের জড়তাটা চলে যাবে, লজ্জা চলে যাবে,
ছেলে মেয়ের ভিতরে যে একটা ডিফারেন্স আছে, একটা পার্টিশন আছে, সেটা চলে যাবে। এটাও কিন্তু একটা ধরনের সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, বুঝছেন না? এটা করে কি করতেছে, আপনার যে নর্মসগুলো ছিল যে ইয়াং এজের ছেলে মেয়েরা আমরা একসাথে চলবো না, একসাথে বসবো না, একসাথে হাসি ঠাট্টা করবো না, একসাথে গায়ে হাতাহাতি করবো না, আলাদা আলাদা আছে না আমাদের যেটা ইসলামিক নর্ম, সেটাকে ভেঙে দিচ্ছে। এটাও কিন্তু এক ধরনের সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, চেঞ্জ করে দিচ্ছে আপনি। তারপরে কি ছিল, প্রেডিক্টিভ প্রোগ্রামিং। প্রেডিক্টিভ প্রোগ্রামিং মানে আগেই ঠিক করলো যে এই কথাগুলো বললে আপনার এই চেঞ্জ হবে এবং আপনার ব্রেনটা ওইভাবে প্রোগ্রাম হবে। কালচার ক্রিয়েশন, আপনার কালচার যেটা বললাম যে আপনার শত শত হাজার হাজার বছরে, আমি ঢাকা শহরে বড় হয়েছি, জন্মের পূর্বে থেকে, আগের থেকে আমার বাবা ঢাকা শহরে ছিলেন। আমি কখনোই, আমি পাকিস্তানি আমলে তো বটেই, বাংলাদেশ আমলের শুরুতে 80s আগে কখনো এই মঙ্গল শোভাযাত্রা যেটাকে বলে দেখি নাই। এবং আমি আল্লাহর নামে কসম করে বলতে পারি যে আমি দেখি নাই কখনো। আমার জীবনে একটা বড় অংশ পাকিস্তানি এমনই চলছে। পয়লা বৈশাখের এই চেহারা, এই শোভাযাত্রা তখন ছিল না। পয়লা বৈশাখ কী ছিল আমি বলছি, আমার বাবার দোকান ছিল ঢাকা নিউ মার্কেটে। ওই সময় দেখা যেত মোস্টলি জুয়েলারি দোকান যাদের আছে তারা ওই দোকান থেকে মিষ্টি পাঠাইতো, আর আমরা সেই মিষ্টি খাইতাম উইদাউট আন্ডারস্ট্যান্ডিং যে কেন মিষ্টি, কী মিষ্টি, এগুলো না বুঝে খাইতাম। পয়লা বৈশাখ এইটুকুর ভিতরেই ছিল, একটা খাতা, লাল রঙের খাতা তারা স্টার্ট করতো, এইটুকুর ভিতরেই ছিল। কিন্তু এই যেটা চলতেছে এখন, এটা তো 80s শুরু হয়েছে, অথচ আমাদেরকে বোঝানোর চেষ্টা চলতেছে এটা হচ্ছে কালচার ক্রিয়েশন। আমাদেরকে বোঝানোর চেষ্টা চলতেছে যেটা আমাদের হাজার বছরের ঐতিহ্য, এবং এইটা না হলে আমরা দেশপ্রেমিক না, আমরা বাঙালি না, আমরা বাংলাদেশি না। আচ্ছা, আরেকটা কি বললেন, ডিস্ট্রাকশন অফ চিলড্রেন অ্যান্ড সোসাইটি। আর কি, বাচ্চাদেরকে এবং সমাজকে ধ্বংস করার ব্যাপার। এই আজকের পেপারটার এখন ডিফাইন করতেছেন প্রেডিক্টিভ প্রোগ্রামিং কাকে বলে। প্রেডিকশন মানে বুঝছেন তো, যেটা আমরা আগের থেকে বলতে পারি যে এরকম করলে এরকম হবে, বুঝছেন না? এখন আপনাকে যদি গালে একটা থাপ্পড় মানে আপনি রাগ করবেন, এটা হলো প্রেডিক্ট, মানে আগে আমি বুঝতেছি যে আপনার থাপ্পড় মানে আপনি রাগ করবেন, প্রেডিকশন বলে এটাকে, তাই না? মানে আগের থেকে জানি আমি এরকম করলে এরকম করবে। আচ্ছা, এখন বলতেছেন যে আপনারা যে কেউ যখন সোশ্যাল চেঞ্জ আনতে চায়, তখন টার্গেট অডিয়েন্স যেটা, তাদেরকে আগে ঠিক করা হয়। টার্গেট অডিয়েন্স মানে কাকে চেঞ্জ করতে চায় সে, কাকে চেঞ্জ করতে চায়। আপনারা জানেন হিটলারের জীবনে আমি পড়ছি, হিটলার বলছে কি যে আমার বাচ্চাদের মস্তিষ্কটা যার দখলে, নেক্সট সময়টা তার, বা নেক্সট সাম্রাজ্যটা তার, বা নেক্সট জগৎটা তার। বাচ্চাদের মস্তিষ্ক যে দখল করতে পারবে, এটা হিটলারের জীবনীতে আপনার পড়ে দেখেন এই কথা লিখছে। এই কথা আমরা কম বেশি সবাই বুঝি, কিন্তু আমরা এটা খেয়াল করি না যে কীভাবে এটা হয়ে যাচ্ছে, কীভাবে আমাদের বাচ্চাদের মগজগুলো অন্যরা দখল করে চেঞ্জ করে দিচ্ছে। এটা আমরা বুঝি না, বুঝতে চাই না, আমাদের এই সময় নাই, এই সময় নিয়ে আমরা চিন্তা করে দেখি না। তো বলতেছেন যে ইট ইজ ইজিয়ার টু ফ্যামিলিয়ারাইজ দ্য টার্গেট অডিয়েন্স উইথ দ্য ডিজায়ার্ড চেঞ্জ বাট ইন এ ইনডিরেক্ট ওয়ে। This is done mainly through movies, music and other words, through the back door of entertainment. টার্গেট গ্রুপ আগে ঠিক করলো, টার্গেট গ্রুপ কারা? আমাদের বাচ্চারা। তারপরে কি করলো? মুভি, সিনেমা, মিউজিক ইত্যাদি দিয়ে এন্টারটেনমেন্টের নামে ব্যাকডোর দিয়ে করতেছে। আপনি রিয়েলাইজও করবেন না যে আপনার বাচ্চারা চেঞ্জ হয়ে গেল। হঠাৎ একদিন দেখবেন যে আপনার বাচ্চাদের ভাষা আপনি বোঝেন না, তারা আপনার ভাষা বোঝে না। এবং এটা ব্যাকডোর অফ এন্টারটেনমেন্ট বলতেছে। ব্যাকডোর মানে ফ্রন্ট ডোর দিয়ে আসে না। যেটা ভালো জিনিস, যেটা সুন্দর জিনিস, যেটা সৎ জিনিস, যেটা আপরাইট জিনিস, সেটা সামনের দরজা দিয়ে আসবে। ব্যাকডোর দিয়ে কে আসে? চোর আসে, খারাপ মানুষ আসে, তাই না? ব্যাকডোর দিয়ে কারা আসে? খারাপ জিনিস, খারাপ মানুষ আসে। তো বলতেছে যে এন্টারটেনমেন্টের পেছনের দরজা দিয়ে আসে। তারপরে কি বলতেছে? আপনি একটা সোশ্যাল নর্ম ঠিক করেন, যেমন ধরেন পয়লা বৈশাখের এটাই বললাম, বারবার আপনি দেখাচ্ছেন, বারবার আপনি বলতেছেন, এই মানুষগুলোকে আপনি দেখাচ্ছেন যে তারা পরিশীলিত, তারা কালচার, তারা সমাজের উচ্চস্তরের মানুষ এবং সাকসেসফুল মানুষ। সাকসেসফুল হইলে এরকম হইলে সাকসেসফুল হওয়া যায়, বুঝছেন না? আপনার বাচ্চার ব্রেনে আস্তে আস্তে এটা প্ল্যান্টেড হয়ে যাচ্ছে। একটা উদাহরণ দিলাম আমি, মানে হাতের কাছের উদাহরণ, এটা একটা না, অনেক উদাহরণ আছে এরকম। আচ্ছা, তারপরে বলতেছেন কি ইউ হ্যাভ অলরেডি গট দ্য অডিয়েন্স টু মানে আপনি বারবার যখন এটা দেখাবেন, সেই অডিয়েন্স, আপনার বাচ্চা যে এই প্রোগ্রামগুলো দেখছে, সে অলরেডি এটা নেওয়ার জন্য রেডি। আজ হোক, কাল হোক, পরশু হোক, সে ওই শোভাযাত্রা জয়েন করবে, অথবা জয়েন না করা পর্যন্ত সে নিজেকে খুব ছোট মনে করবে, সংকুচিত মনে করবে, আনকালচার্ড মনে করবে, খ্যাত মনে করবে। ওইটাই গেলে সে নিজেকে স্মার্ট মনে করবে, বুঝছেন না? এইভাবে এটাকে বলতেছে যে প্রেডিক্টিভ প্রোগ্রামিং। আস্তে আস্তে আপনাকে রেডি করতেছে একটা ইসের জন্য, একটা কিছুর জন্য। যেমন ধরেন আজ থেকে 200 বছর আগে সুদ জিনিসটা, যেমন ধরেন খ্রিশ্চিয়ানরাও সুদ খাইতো না। খ্রিশ্চিয়ানরাও আমাদের মতো সুদকে হারাম মনে করত।
এবং আপনারা জানেন যে আরও আগে মার্চেন্ট অফ ভেনিস যে শেক্সপিয়ারের যে আছে একটা নাটক আছে খুব ফেমাস, ওইখানে কিন্তু সুদখোর ক্যারেক্টারটা হচ্ছে ইহুদি, কারণ খ্রিশ্চান কোনো ক্যারেক্টারকে সে সুদখোর বানাইতে পারে নাই। ইহুদি শাইলককে সে এই চরিত্র বানাইছে যে সুদখোর একটা ব্যক্তি আর কি। কিন্তু আজকে সুদ আমাদের কাছে ডাল ভাত হয়ে গেছে না? খ্রিশ্চানদের কাছে তো হয়েছেই, আমাদের কাছে হয়েছে। এইগুলা হয় এই প্রেডিক্টিভ প্রোগ্রামের মাধ্যমে। আস্তে আস্তে যখন দেখাইতে বলতে আপনি একসময় ওইরকম হয়ে যাবেন। এখন বলতেছে ইন দিস ম্যানার ইউ ক্যান মেক এনিথিং এ সোশ্যাল নর্ম। যে কোনো কিছুকে আপনার নর্ম বানায় ফেলতে পারেন। নর্ম মানে কি? স্বাভাবিক যেটাকে বললাম, যে কোনো কিছুকে বানায় ফেলতে পারেন। যেমন ধরেন এখন বাংলাদেশে আপনারা জানেন যে LGBT কথাটা একটু আসছে না? কেউ পেপারে যারা দেখছেন, লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল, ট্রান্সসেক্সুয়ালস। জাস্ট 20 বছর আগে এটা অজানা একটা টার্ম ছিল বাংলাদেশ। আস্তে আস্তে কি বলতে চাচ্ছে তারা? যে এটা স্বাভাবিক, সমকামিতা স্বাভাবিক। একটা ছেলে একটা ছেলের সাথে ঘন সম্পর্ক থাকবে, এটা এমন দোষের কিছু না, কারণ তার এটা তো সে ইচ্ছা করে নাই, তার ব্রেনটাই আল্লাহ এরকম দিছে। একটা মেয়ের সাথে একটা সম্পর্ক গড়ে তুলবে, এটা এমন কোনো খারাপ কিছু না। এটা আস্তে আস্তে কিন্তু এটা আমরা গা শোয়া হয়ে যাবে, লজ্জা চলে যাবে আমাদের এবং গা শোয়া হয়ে যাবে। আমরা অনেক সময় উদাহরণ দিই যে ঢাকা থেকে যারা ট্রেনে আসেন, যদি ট্রেনে ঢাকা থেকে সিলেট আসেন, কারণ বাজারে একটা জায়গা পার হওয়ার সময় কিন্তু মানে দুর্বিষহ শুটকির গন্ধ পাওয়া যায়, দেখছেন না? শুটকির আড়ত এটা, সবাই জানলা টাল্লাগুলো ফালা দেয়, নাকে রুমাল দেয়। কিন্তু আপনি একটু খেয়াল করলে দেখবেন যে ওইখানে একটা মা তার বাচ্চাকে খাওয়াচ্ছে, একজন ইমাম হয়তো নামাজ পরিচালনা করতেছে, একজন মুসল্লি কোরআন পড়তেছে। আপনি চিন্তা করবেন কি করে সম্ভব এটা? তার কারণ হচ্ছে ওই গন্ধের ভিতর 1 দিন 2 দিন 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা থাকতে তার কাছে আর ওটা কিছুই মনে হচ্ছে না। ঠিক একইভাবে সোশ্যাল নর্মগুলো এইভাবেই হয়। আপনি একটা জিনিস দেখতে খারাপ জিনিস দেখতে আপনার কাছে নর্ম হয়ে যায়, আপনার কিছু মনে করেন না এটাকে। তো এইটা বলতেছেন যে কি জিনিস করবে এইভাবে সোশ্যাল নর্ম। ফর্নিকেশন, অ্যাডাল্টারি। আমি টেলিভিশন দেখি 2001 থেকে আমার বাসায় টেলিভিশন নাই, কিন্তু আমি জানি চ্যানেলগুলো, যেগুলো টেলিভিশন চ্যানেল আছে, সেগুলোর একটা মেজর উপজীব্য হচ্ছে পরকীয়া। মানে ম্যারিড একজন লোকের আরেকজনের সাথে প্রেম, অথবা ম্যারিড একজন মহিলার আরেকজনের সাথে প্রেম, বিবাহের বাইরে প্রেম বা ভালোবাসা। দেখতে আপনার কাছে ডাল ভাত হয়ে গেছে। এখন পেপার খুললে দেখবেন আপনার বাংলাদেশেও ওইগুলো হচ্ছে। শুধু হচ্ছে না, এগুলোর জন্য বিয়ে ভেঙে যাচ্ছে, খুন হয়ে যাচ্ছে মানুষ। মানে এটা কোনো ব্যাপার না আর কি। আগে শুনে তাই নাকি এরকম বলতো মানুষ, এখন আচ্ছা ঠিক আছে হয়, এগুলো হইতেছে, প্রতিনিয়ত হচ্ছে। ইনসেস্ট আপনি দেখছেন কয়দিন আগে একটা সৎ বাবা তার সৎ মেয়েকে 8 বছর ধরে তাকে ধর্ষণ করছে। এটা ইনসেস্ট বলি আমরা। যে সম্পর্কগুলা বিবাহ বহির্ভূত, কোনোদিন বিয়ে হবে না যে সম্পর্কগুলোর ভিতর, সেই সম্পর্কগুলোর ভিতরেও আমাদের ভেজাল ঢুকতেছে এখন। এবং আমরা পেপারে পড়ে আমরা পেপারটা রেখে দিতেছি, আমাদের কিন্তু খুব একটা কিছু হইতেছে না, এমন কোনো রিয়েকশন হইতেছে না। আচ্ছা, রবারি, ডাকাতি আপনি দেখেন এখন ঢাকায়, আমি দেখছি, এখানে কিনা যায় না, সিলেট কিনা যায় না, ঢাকায় দেখছি এখানে হাইজ্যাক হচ্ছে, মানুষ হেঁটে যাইতেছে, ওইদিকে তাকে মুখ ঘুরে নিতেছে। কী দরকার বাবা আমার ঝামেলা যাওয়ার? এখানে হাইজ্যাকের ঝামেলা যদি আমি গিয়ে এখন ধরি, প্রথমত আমার ছুরি মারতে পারে, দ্বিতীয়ত কিছুই করলো না, আমার থানায় নিয়ে গেলো, নিয়ে বলবে আপনার সাক্ষী হতে হবে, আমার রোজ থানায় হাজিরা, কোর্টে হাজিরা দিতে হবে, কী দরকার ঝামেলার? আমি হাঁটি। এইটা নর্ম করে ফেলছে। অথচ একসময় এটা একটা সমাজবদ্ধ দেশ ছিল, এখনও আছে, এখন আমাদের গ্রামাঞ্চলে আছে। এই যে গত কয়েকদিন আগে আমি একদিন শুয়ে আছি, ঘুমায় আছি আমার বাড়িতে, সিলেটে আর কি, মানে গ্রামে। হঠাৎ করে মাইকে, একটা মসজিদের মাইক থেকে অ্যানাউন্স করছে যে অমুক হাফিজ সাহেব একজন আছে আর কি, ওই মুক্তামিম মাদ্রাসার, ওনার বাড়িতে ডাকাত আসছে, যা আছে নিয়ে বাইর হন। 1 মসজিদ 2 মসজিদ 3 মসজিদ সবকটা মসজিদে বললো, মানুষ এটাকে সোশ্যালি মিট করতেছে। কিন্তু আস্তে আস্তে কি করতেছে, ডাল ভাত বানাই দিয়ে কিন্তু আপনি আর একদিন বাইরে হবেন না, আপনার মধ্যে ওর বাড়িতে পড়ছে ডাকাত কি হয়েছে, ভয় হয়ে থাকে। তারপরে কি বলছে, ভায়োলেন্স অ্যান্ড সো অন। এগুলোকে আস্তে আস্তে কি করতেছে, সব কিছুকে জাস্টিফায়েবল করে ফেলতেছে। সব কিছুর পিছনে একটা জাস্টিফাইড রিজন আছে। পরকীয়ার রিজন হচ্ছে কি করবে, বেচারা ঘরে শান্তি নেই, কি করবে, হাজব্যান্ড 4 বছর ধরে বাইরে থাকে। এটা কি জাস্টিফাই করতে পারে কোনো মুসলমান? এটা বলতে পারে? তো একটা রাস্তা আছে, হাজব্যান্ড 4 বছর বাইরে থাকে, হাজব্যান্ডের কাছে খোলা নেবেন, নিয়ে একটা বিয়ে করবেন। কি করবেন, ও তো ড্রাগ এডিক্ট, ওর পয়সার দরকার, রোজ এত পয়সা করতে পারবে, এই জন্য পাইবে, একজন পথে ঠেক দিছে, কারোর কাছ থেকে হাইজ্যাক করছে, বুঝছেন না? আস্তে আস্তে কি করে ফেলতেছে, সব কিছুকে জাস্টিফাই করে ফেলতেছে, সব কিছুকে একটা লজিক দিয়ে দিচ্ছে যে আপনার মনটা আর ওইভাবে ওটাকে ঘৃণা করবে না, ওইভাবে এটাতে রিয়েক্ট করবে না, ওইভাবে এটাকে খারাপ মনে করবে না।
তো এখানে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর একটা কথা যেটা বললাম সেটাকে কি বলছেন, এটা একটা ডেফিনেশন আছে ছোট্ট করে, সেটা বলে নেই। অল্টারেশন মানে চেঞ্জ করে ফেলা, অল্টার জানেন তো, চেঞ্জ করা। জামা বড় হইলে আমরা কি করি, অল্টার করি। অল্টারেশন অফ মোরালস, অ্যাটিটিউড অ্যান্ড ভ্যালুজ। মোরাল মানে নৈতিকতা, অ্যাটিটিউড মানে দৃষ্টিভঙ্গি। এই যে দৃষ্টিভঙ্গি, একজন আমরা মনে করছি যে একজন বাবা, আপনি জানেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বিবাহিত মেয়েকে উনি পিটাইছেন, এটা হাদিস আছে না একটা, অন্য কারণে, এই ধরনের কোনো কারণ না, নজবিল্লাহ, অন্য কারণে। তার মানে কি, একটা বাবা এই ধরনের ক্রাইম যেগুলো বললাম এই দেশে কিছুতেই টলারেট করতো না একদিন, কিন্তু আজকে দেখবেন বাবা উল্টা বলতেছে এই সবাই করে থাকে, কি আছে, বা এই ধরনের একটা পর্যায়ে আমরা যাচ্ছি। আচ্ছা আসেন কালচার ক্রিয়েশন, এর পরের পর আমরা এই শব্দগুলো বলছি না, প্রথমে বলছি সোশ্যাল ইঞ্জিনিয়ারিং বলছি, প্রেডিক্টিভ বলছি, প্রেডিক্টিভ প্রোগ্রামিং বলছি, এখন আরেকটা শব্দ বলছিলাম কালচার ক্রিয়েশন, মানে সংস্কৃতি তৈরি করা, নতুন নতুন সংস্কৃতি তৈরি করা। সংস্কৃতি কিভাবে তৈরি হয়, কালচার কিভাবে তৈরি হয়? ধরেন বহু বৎসর ধরে একটা জিনিসকে মানে সেটার ভালো এফেক্ট দেখতে দেখতে একটা কালচার তৈরি হয়। যেমন ধরেন আরব দেশের জাহিলি যুগের, ইসলাম পূর্বক যুগেরও কিন্তু কিছু কালচার আছে যেগুলো ইসলাম রেখে দিছে বা ইসলাম এগুলোকে ভালো মনে করছে। উদাহরণ, তারা আতিথেয়তায় খুব অতিথিপরায়ণ ছিল, তারা খুব, একজন অতিথিকে তারা খুব সুন্দর ট্রিট করতো। ইসলাম কিন্তু এটা রেখে দিছে এবং ইসলাম এখনও এটাকে কমেন্ডেড মনে করে, ভালো মনে করে। ওয়েফেয়ারার, যারা মুসাফির, যারা অসহায় মুসাফির, তাদেরকে খাবার দেওয়া, তাদেরকে দেওয়া, এটা কিন্তু আরব দেশের লোকরা খুব ভালো মনে করতো। এখনও কিন্তু ইসলাম এটাকে ভালো মনে করে এবং এখন এটা কমেন্ডেড জিনিস, একটা ভালো জিনিস। এটা হচ্ছে কি, ন্যাচারালি যে কালচার তৈরি হয়, বৎসরের পর বৎসর একটা ভালো জিনিস দেখতে দেখতে, ভালো এফেক্ট দেখতে দেখতে যে কালচার হয়। আমাদের দেশে এরকম কালচার ছিল, সিলেটে ছিল। সিলেটে আমার মনে আছে ধানের সিজনে আপনার আসতো, ওই যে আপনার ভার নিয়ে, মানে একজন লোক আছে সাইল, সে হয়তো বয়স্ক মানুষ, বুড়া মানুষ, হয়তো একটা লাঠি আছে হাতে, কিন্তু সে ধানের সিজনে ভিক্ষা করতে বাইরেছে, সাথে একটা লোককে হায়ার করছে ভার নিয়ে, সেটা ভরে মানুষ ভিক্ষা দিচ্ছে, সে হয়তো 6 মাস খাবে এটা নিয়ে। এই যে কালচারটা ছিল ধরেন, বা এই যে সংস্কৃতি ছিল যে ভিক্ষা দেওয়ার বা ধানের সিজনে মানুষকে অতিরিক্ত হেল্প করার কালচারটা, এটা কি দেখা গেছে, এটা হয়তো 50, 100, 200, 300 বছরে এটা তৈরি হয়েছে। মানুষ দেখছে যে এইভাবে যদি আমরা একমোট বা একটু একটু ধানের সিজনে একটু দিলে কিছু লাগে না গায়ে, একটু একটু করে দিলে আরেকদিনে সারাটা বছর চলে যাবে। এই যে কমেন্ডেবল একটা জিনিস, এটা আস্তে আস্তে হয়। কিন্তু এইসব কালচার ক্রিয়েশন যেটা, এটা উপর থেকে তারা চাপায় দেয় আপনার উপর। যেমন 1980-র দশকের যে মঙ্গল শোভাযাত্রা আজকে আমাদের উপর চাপাই দিচ্ছে। এবং গতবার নাকি অফিসিয়াল, আমি ওসব পাই নাই, দেখি নাই, অফিসিয়ালি নাকি নোটিশ দিচ্ছে যে সব স্কুলে মঙ্গল শোভাযাত্রায় যাইতে হবে। অথচ এটা একদম পিওর বললাম তো, লক্ষ্মী বাহন হচ্ছে পেঁচা, এবং সেই পেঁচা সহ অন্যান্য যে সমস্ত প্রকৃতি পূজারী এবং মানে প্রাণী পূজারী যে সমস্ত লোকরা আছে, যাদের ধর্ম প্রাণী পূজা করা, প্রকৃতি পূজা করা, তাদের ধর্মের মঙ্গল অমঙ্গল নিয়ে মুসলমানরা কান্দে নিয়ে চলছে। এটা আমাদের কালচার ক্রিয়েশন, আমাদেরকে উপর থেকে চাপাই দিচ্ছে। যাদের অথরিটি আছে তারা চাপাই দিচ্ছে, যাদের টেলিভিশন চ্যানেল আছে তারা চাপাই দিচ্ছে, যাদের রেডিও আছে তারা চাপাই দিচ্ছে, যারা ফেসবুক আছে তারা চাপাই দিচ্ছে। এটা কিন্তু কালচারটা ওভার দ্য পিরিয়ড অফ টাইম আস্তে আস্তে হয় নাই, যেটা বলবেন। ট্রু কালচার অলওয়েজ কাম ফ্রম দ্য গ্রাউন্ড আপ, নিচের থেকে উপরের দিকে যায়, উপর থেকে চাপাই দেওয়া হয় না। সত্যিকার কালচার যেটা বললাম আমি, যে সাইলকে ভিক্ষা দেওয়া বললাম, বা আরব দেশের অতিথিদের ট্রিট করার কথা বললাম, বা আরব দেশের মুসাফিরদের ট্রিট করার কথা বললাম, এটা নিচের থেকে উপরের দিকে যায়। মানুষজন করে, গ্রামের মানুষ বা মানে একদম বেস লেভেলের গণসাধারণ করে, এবং তারপরে আস্তে আস্তে এটা দেশের কালচারে পরিণত হয়। তো বলতেছেন it always starts, সত্যিকার কালচার, with the people in the society and then grows and spreads and becomes the accepted custom and way. যেটা আমি বললাম, এই কথাটাই তারা ইংরেজিতে বলছেন যে মানুষ গ্রাউন্ড লেভেলের মানুষ থেকে আস্তে আস্তে তারপরে অন্যরা সবাই অ্যাকসেপ্ট করে নেয় যে এটা তো ভালো জিনিস, এটা খুব সুন্দর জিনিস, এটা করবো আমরা। অ্যান্ড ইট বাইন্ডস দ্যাট সোসাইটি টুগেদার ফর জেনারেশন টু কাম, এই সোসাইটিকে ধরে রাখে ফর জেনারেশনস টু কাম, বংশ পরম্পরা ধরে রাখে। যেমন সিলেটে একটা জিনিস ছিল, আমি যখন ছোট ছিলাম, আমি যখন সিলেটে আসতাম, আমি খুব খেয়াল করতাম এই জিনিসটা, যে মাগরিবের নামাজের সময় যে আমার বাড়িতে চিকরপাড়া, মানে ঢাকা, এই সিলেট থেকে জকিগঞ্জের রোডটা গেছে, একদম মনে হতো কারফিউ, একটা গাড়ি দেখতে, একটা গাড়ি নেই, যে গাড়ি যেখানে সামনে নিয়ারেস্ট মসজিদে বন্ধ করে দিছে। আপনি পছন্দ করেন না করেন, আপনার কত তাড়া আছে না আছে এগুলো কোনো ব্যাপার না, কিন্তু
এই জিনিসটা বংশ পরম্পরা হয়ে আসছে। আজকে হয়তো সেরকম নাই, কিন্তু এটা একটা ভালো জিনিস ছিল, এটা অ্যাকসেপ্টেবল জিনিস ছিল, এটা সবাই অ্যাকসেপ্ট করে নিয়েছিল, সবাই এটাকে পছন্দ করতো। আবার হয়তো ইনশাল্লাহ হবে কখনো, এখনও আসছে কিন্তু ওই পর্যায়ের না, এখনও আসছে। এখন হয়তো জুমার নামাজের জন্য থামায়, বুঝছেন না, কিন্তু হয়তো মাগরিবের জন্য বলে আচ্ছা ফসে যাই সিলেট গিয়া পড়বা, বুঝছেন না, সিলেট যেতে যেতে আর জামাত নাই তো। আচ্ছা আসেন, ইন দ্য মডার্ন এজ অল কালচার ইজ ক্রিয়েটেড আর্টিফিশিয়ালি। এখনকার দিনে কালচার ক্রিয়েট করে আর্টিফিশিয়ালি করতেছে। কতগুলো লোক একটা ড্রয়িং রুমে বসে বা একটা জায়গায় বসে মিটিং করলো যে এরা তো বেশি বেশি ইসলাম করে, বেশি বেশি মৌলবাদী হয়ে যেতেছে, ইসলামী 16 কোটি মানুষের ইসলামী যদি একটা প্রপার নেশন হয়, এদেরকে কী দিয়ে রুখবো আমরা? তা আমরা পুরা বর্ডারে 350 না কয়শো ফেন্সিডিল ফ্যাক্টরি আছে, এক ফোঁটা ফেন্সিডিল ইন্ডিয়ার কেউ খায় না, সমস্তটা এখানে আসে। বার্মার থেকে ইয়াবা আসে, চ্যানেল দিয়া নাটক আসে, সিরিয়াল আসে, ইউরোপ থেকে আমেরিকাতে পর্নোগ্রাফি আসে, বুঝছেন না, মানে সব কিছু এইমড এট কি একটা মুসলিম সোসাইটিকে শেষ করার জন্য। এটা হলো কালচার ক্রিয়েশন। উপর থেকে চেষ্টা করতেছে, চাপাই দিয়ে চেষ্টা করতেছে আপনার কালচারটাকে চেঞ্জ করে দিয়ে তাদের মন মতো কালচার আপনার এখানে তৈরি করতে, সংস্কৃতি তৈরি করতে। ইট ইজ ফোর্সড ফ্রম টপ ডাউন, উপর থেকে এটা দেওয়া হয়। আপনি দেখেন, খেয়াল করে, উপর থেকে কিন্তু যাদের বিত্তশালী, যাদের পয়সা আছে, যাদের টেলিভিশন চ্যানেল আছে, যাদের ক্ষমতা আছে, তারা কিন্তু আমাদেরকে বলতেছে হোয়াট ইজ রাইট অ্যান্ড হোয়াট ইজ নট, কী করতে হবে আর কী করতে হবে, তারা আমাদেরকে ডিকটেট করতেছে। আমরা কিন্তু বাই চয়েস সেটাতে যাই না। হ্যাঁ, তারপরে একদিন আমরা তাদের মতো হয়ে যাব, নজবিল্লাহ, হয়তো হয়ে যাব, হয়তো সেটাকেই মাথায় নিয়ে নাচতেছি অলরেডি, কিন্তু উপর থেকে তারা এই করতেছে। সো এই কালচার ক্রিয়েশনটা হচ্ছে অত্যন্ত পাওয়ারফুল একটা জিনিস, যেটা বেশি দিন আগের না, এটা 20th সেঞ্চুরি, মানে আমাদের এখন কি 21st সেঞ্চুরি, এর আগের, গত সেঞ্চুরির ফেনোমেনন এটা, তার আগের না। ইউরোপে বা অন্যত্র সব জায়গাতে কিন্তু এটা, এই যে সমস্ত প্রথমেই যাদের নামগুলো পড়ছিলাম, এরা সবাই হয় বিংশ শতাব্দীর বা ঊনবিংশ শতাব্দীর মানুষ। এই যে ডারউইন, তারপরে আর যাদের কথা পড়লাম, মানে বার্নার্ড শ, তারপরে আপনার আরও দুজনে কি বার্টন রাসেল তো আমরা পাইছি, আমাদের জীবন দশায় পাইছি, কিন্তু বার্নার্ড শ আমাদের জন্মের আগে মারা গেছেন, বা ডারউইন আরও আগে মারা গেছেন, বা 200 বছর ধরে, 200 বছর বা 150 বছর আগের, বা একটু বেশি, হয়তো কেউ একটু বেশি কেউ একটু কম, এরকম আর কি। যাই হোক, এখন এরপরে আসতেছে যে আমরা যদি একটা ওভারভিউ দেখি যে এরা আমরা আগেই বলছি সোশ্যাল মিডিয়া আর টেলিভিশনকে আমরা ইন্টিগ্রেটেড সিস্টেম হিসেবে বলছি। এরা অ্যাকচুয়ালি কী করবে, কি আসলে উপর থেকে যেমন মানে কি ওভারভিউ, মানে আমরা যদি খেয়াল করি এরা কী করতেছে বা করবে, আমাদের বাচ্চাদেরকে ধ্বংস করবে, আমাদের পরিবার ধ্বংস করবে, আমাদের সমাজ ধ্বংস করবে। আর ওই যে বলছিলাম যে শয়তানের একটা টার্গেট হচ্ছে আদম সন্তানকে জাহান্নামী করা, আর আমাদের জীবনের একটা টার্গেট হচ্ছে জান্নাতে যাওয়া। সেই একটা টার্গেট সে কুফর দিয়া, শিরক দিয়া, বেদাত দিয়া, কবিরা গুনাহ দিয়ে না পারলে আপনাকে এই পথে কিন্তু সরায় নেবে ওইখান থেকে। আমরা বলছিলাম যে পথ থেকে সরানোর একটা উপায় নেই, একাধিক উপায় আছে। একটা উপায় হলো বন্ধ করে দিলেন, ব্যারিকেড, যাইতে পারবে না এদিকে, জান্নাতের পথে যাইতে পারবে না। আরেকটা উপায় হলো একটা সাইনবোর্ডে আপনি জান্নাতের তীর চিহ্ন দেওয়া পথটাই চেঞ্জ করে দিলেন, আপনি ডান দিকে চলে যেতেছেন, ডিটোর যেটাকে আমরা বলি, ডান দিকে চলে মনে করতেছেন জান্নাতে যাইতেছেন, কিন্তু অ্যাকচুয়ালি আপনি জান্নাতের পর রাস্তাতে সরে গেছেন। এইভাবে নানা ফন্দি ফিকির করতে থাকে তারা। আসেন কি হয় আমাদের এসে, মানে এই সমস্ত টেলিভিশন, ইন্টারনেট, ফেসবুক, স্মার্টফোন, আপনার কি বলে ইউটিউবও খুব বড় একটা ফিতনা, এখন অত্যন্ত বড় ফিতনা। এই একটা ফোন আপনার বাচ্চার হাতে থাকলে সব কিছুতে তার ফ্রি অ্যাক্সেস আছে, কোনো নো কোয়েশ্চেন আস্কড, কোনো কোয়েশ্চেন কেউ জিজ্ঞেস করবে না যে বাবা তোমার বয়স কত, তুমি কি মুসলিম নাকি না কাফের, তোমার বাবা মা কী করে, কিছুই না, জাস্ট পয়সা, আর কিছু না। একটাই ভ্যারিয়েবল পয়সা, আর অ্যাভেলেবিলিটি, এই ফোনটার অ্যাভেলেবিলিটি। আচ্ছা, এবং আমি যেটা বললাম যে আগে ছিল টেলিভিশন হচ্ছে অনেক ডেঞ্জারাস এটা, কারণ আগে টেলিভিশন ছিল ড্রয়িং রুমে, বাবা মা ভাই বোন দাদা দাদি সবাই মিলে দেখতেছে, অশ্লীল কিছু হলে বাবা বন্ধ করে দেখতেছে, অথবা অশ্লীল কিছু ছিলও না তেমন, হয়তো আজকে যেটাকে আমরা অশ্লীল বলি সেই তুলনায় মানে হুজুরদের জিনিস ছিল আগের টেলিভিশন, যদিও ওইটাও হারাম ছিল তারপরে। কিন্তু আজকের যেটা, এটা কোথায়, টয়লেট পর্যন্ত। আমি দেখতেছিলাম যে ওই তামিম আশরাফ ভাই একটা পোস্ট দিছিল একবার আমাদের গ্রুপে, ওখানে বলছিল যে হাউ টু গেট রিড অফ পর্নোগ্রাফিক হ্যাবিট আর কি, বা পর্নোগ্রাফি ইসে থেকে। একটা রেকমেন্ডেশন ছিল টয়লেটে মোবাইল ফোন নিয়ে যাবেন না, যে আমি চিন্তাই করিনি তখন, কিন্তু এখন দেখতেছি আমাদের জীবনে এটা হাকিকত, কারণ আমাদের টয়লেটে তো এখন ইন্টারনেট আছে। আপনার এই যে এই ফোন কোম্পানিগুলো দেওয়ার পরে আসে না,
আমাদের ইন্টারনেট পয়লা কি আসলো, পয়লা আসলো ওই লাইন লাগায়, তার লাগায়, তারপরে আসলো ওয়াইফাই, তো ফোন কিছুই লাগে না। অ্যাজ ইয়াং এজ ক্লাস 1-এর বাচ্চাকে আমরা দেখছি তার বাবার মোবাইল ফোনে সে গিগাবাইট ভরে নিয়ে আসছে, ইউটিউব দেখবে বইলা। তার বাবা সেই মোবাইল ফোন ছেড়া এখন ওইগুলা নিচ্ছে আর কি, হ্যাঁ বাটনগুলো নিচ্ছে। এটা আমার চেনা একজন অ্যাজ ইয়াং এজ ক্লাস 1-এর বাচ্চা, বাকি আর আল্লাহু আলম। আসেন, তো বলতেছে যে প্রথম এটা কি, সেক্সুয়ালাইজেশন অফ চিলড্রেন ফ্রম আর্লি এজ পসিবল। ইসলাম, সরি এখানে বাচ্চারা আছে, কিন্তু এইসব বাচ্চাদেরকে আমরা লেটস নট প্রিটেন্ড যে এরা দুনিয়ার কিছু জানে না, লেটস প্রিটেন্ড যে এরা দুনিয়ার সম্বন্ধে জানে এবং তাদেরকে শুদ্ধ জ্ঞানটা আমরা দিই। ইসলাম হচ্ছে মেজর রিলিজিয়ানের ভিতরে একমাত্র রিলিজিয়ান বা একমাত্র ধর্ম যারা আমাদের যৌন স্পৃহাকে স্বীকৃতি দেয়, এটাকে স্বাভাবিক মনে করে, এটাকে পাপ মনে করে না, এটার মিসইউজকে পাপ মনে করে, কিন্তু এটা ইটসেলফকে পাপ মনে করে না। সূরা রোম 21 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, আল্লাহর আয়াতসমূহের ভিতরে একটা হচ্ছে যে উনি আমাদেরকে এই স্পাউস সহকারে আমাদের সাথী দিয়ে আমাদেরকে জন্ম দিয়েছেন বা আমাদেরকে দুনিয়া আনছেন বা করছেন। কারণটা কি বলতেছেন আল্লাহ? যেন তারা প্রশান্তি লাভ করে। ইন হিয়ার লাইজ, এই কথাটুকুর ভেতরে আছে যে ইসলাম সেক্সুয়ালিটিকে বা সেক্সুয়াল ডিজায়ারকে বা স্বাভাবিক যৌন স্পৃহাকে পাপ মনে করে না, স্বাভাবিক মনে করে, স্বীকৃতি দেয়। এবং এটাকে আল্লাহর আয়াতের একটাই বলতেছেন যে যাতে আমরা সাকিনা লাভ করি, প্রশান্তি লাভ করি। বাট হইতে হবে কি আল্লাহ প্রদত্ত ওয়েতে। যেমন ধরেন আমি অন্য একটা উদাহরণ দিই যে গরুর গোশত আমাদের জন্য হালাল, ঠিক আছে, কিন্তু পূর্ব শর্ত কি জবাই করতে হবে। এইরকম দেখবেন অনেক ভালো জিনিস বা সুন্দর জিনিসের পূর্ব শর্ত আছে কিছু, এই শর্ত ফুলফিল করে এটা করতে হবে। তেমনি আমাদের জন্য এই যৌন স্পৃহার শর্ত কি? বিবাহ। এবং আমরা আর্লি বিবাহ প্রিচ করি, আমরা তাড়াতাড়ি বিয়ে প্রিচ করি, আমরা পড়াশোনার জন্য, ক্যারিয়ারের জন্য 30-40 হোক বয়স, এটা আমরা বলি না, আমরা বলি অ্যাজ সুন অ্যাজ পসিবল, ASAP ছেলে মেয়েকে পাত্রস্থ করা উচিত, সবসময় প্রিচ করি আমরা। এবং আমরা পলিগেমি প্রিচ করি, আমরা বলি কারো যদি দৃষ্টি অবনত রাখা কষ্টকর হয় সে একের জায়গায় 2, 3 বা 4টা বিয়ে করতে পারে, আল্লাহ যেটাকে জায়েজ করছেন সেটাও আমরা বলি। আমরা এটা বলি যে সমাজে আমাদের যারা বিধবা আছেন অথবা স্বামী পরিত্যক্তা আছেন বা যাদের কুমারী অথবা কুমারাই যাদের কোনো কারণবশত বিয়ে হয় নাই বা হচ্ছে না, তাদেরকে আমরা বলি মেন্টালি রেডি হন কোনো দিনদার মুসলিমের 2nd, 3rd বা 4th ওয়াইফ হওয়ার জন্য, ওইটাও একা থাকার চেয়ে ভালো। এই সমস্ত কিছু আমরা এই জন্য করি যে আমরা এটাকে রেকগনাইজ করি যে মানুষের এই স্পৃহাটা খুব স্ট্রং এবং এটা মানুষের সমস্ত দৃষ্টিভঙ্গি চেঞ্জ করে দিতে পারে, এটা মানুষকে জাহান্নামে নিয়ে যেতে পারে, এটা আমরা রিয়েলাইজ করি। কিন্তু অ্যাট দ্য সেম টাইম ইসলাম কিন্তু কখনো এটাকে এক্সাইট বা ইনসাইট করে না। যে কটা জিনিস এটাকে উস্কায় দেয় তার প্রত্যেকটা জিনিস ইসলামে হারাম, প্রত্যেকটা জিনিস ইসলামে হারাম। যে কটা জিনিস এটাকে উস্কায় দেয়, অর্থাৎ লিমিটলেস উস্কানো যেটা বলতেছেন, বিয়ের স্ট্রাকচারে উস্কানো বলতেছেন, আমি বলছি ওপেন জায়গায়, নাচ হারাম, গান হারাম, সিনেমা হারাম, মদ হারাম, যে যা কিছু এটাকে ইনসাইট বা এক্সাইট করে তা ইসলামে হারাম। ঠিক না কথাটা? আপনি বলেন, আপনি আর্গু করতে পারেন, যদি না হয় আমার কথা বলে বলেন, সব কটা হারাম ইসলাম। গান হারাম, অ্যামোরাস কবিতা, ওমরাদের একজন গভর্নরকে স্যাক করছিলেন, জানেন নাকি গল্পটা? কবিতা লিখছিলেন নিজের বউকে, প্রেমের কবিতা লিখছিলেন, বউ আর ওটা রাখতে পারে নাই, মেয়েদের ভিতরে বলছে মদিনার রাস্তায় রাস্তায় কবিতা আবৃত্তি হচ্ছে, প্রেমের কবিতা, কিন্তু সে বউকে লিখছে। উনি ডাইকে পাঠাইছেন এই গভর্নরে, বলছেন যে তুমি এরকম লিখছো, যে হ্যাঁ তোমার গভর্নরশিপ শেষ। বলে উনি বলতেছেন যে আমি তো আমার নিজের বউকে লিখছি, বলে এই জন্য তোমার দৌড়া মারা হয় নাই, খালি গভর্নরশিপই করা হয়েছে, যদি বউ ছাড়া অন্য কারো লিখতে তোমার দৌড়া মারা হতো, কিন্তু তুমি এটা ভালো কাজ করো নাই। তার মানে কি? এক্সাইট, ইনসাইট, যা কিছু প্রভোকেটিভ সেটা ইসলামে নিষিদ্ধ, যত ফর্মে আছে, যত ফর্মে, একটা বাঁশির থেকে শুরু করে, একটা গান থেকে শুরু করে, একটা নাচ থেকে শুরু করে, একটা কবিতা, যে ওমরাদের এটা তো কবিতার থেকে শুরু করে যা আসবে। তার মানে কি? এই যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যা আপনাকে তারা ইনজেক্ট করতে চাচ্ছে তার প্রত্যেকটা জিনিস ইসলাম রহিত করতে চায়, সত্য। এট দ্য সেম টাইম আপনার ভিতর যে ন্যাচারাল স্পৃহাটা আছে এটাকে ইসলাম রেসপেক্ট করে এবং এটা সম্মানিত পন্থা আপনাকে বলে দিছে টু গেট ম্যারিড। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এইগুলা আমরা অনেক সময় বলি যে খাওয়াবে কি, পরাবে কি, এটা আপনার হাদিস পড়লে আপনার জানতেন যে একটা লোহার আংটির বিনিময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে দিতে চাইছেন। জিজ্ঞেস করছেন তোমার কি আছে মোহরানা,
যে আমার কিছুই নেই, তোমাকে একটা লোহার আংটি নেই, মানে তাও নাই। তো আমার তুমি সুরা জানো, তাহলে সুরার বিনিময়ে বিয়ে দিছে। আজকে এই হাদিসগুলো ভুলে আমরা শুধু সামর্থ্যের হাদিসগুলোর কথা বলি। আমরা এই হাদিসগুলো বলি না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বিয়ে এবং হজ রিজেক বাড়ায় দেয়, যার রিজেক কম, যার অভাব আছে তার অভাব সরানোর উপায় বলছেন। এই হাদিসগুলো আমরা বলি না, কারণ এগুলো বললে আমাদের অসুবিধা। পোলাপানের আগে বিয়ে দিতে হবে, বুঝছেন না? ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইতে পারবো না, লন্ডন পাঠাইতে পারবো না, বড় লোক পাত্রী খুঁজে বাইর করতে পারবো না, ইত্যাদি ইত্যাদি কারণে। আসেন, কি করতে চাচ্ছে তারা? আমাদের বাচ্চা কাচ্চাদের আর্লিয়েস্ট এইজে ইনসাইট এক্সাইট করতে চাচ্ছে তারা। আপনার হিটলারের জীবনীতে আবার ফিরে যাচ্ছে। হিটলার কিন্তু ঠিক এই কথাটা বলছে। হিটলারের জীবনীতে আমি পড়লাম সেদিন, একেবারে মানে ধরেন 80% অফ ইট ইজ ইসলাম আর কি বলবে না। হিটলার বলতেছে যে তার যারা শত্রু, তার জাতির যারা শত্রু, তারা এই বিলবোর্ডের মাধ্যমে, সিনেমার মাধ্যমে, ইসের মাধ্যমে খুব ইয়াং এজের বাচ্চাদেরকে ইনসাইট এবং এক্সাইট করতেছে টু সেক্সুয়ালি আপনার স্পৃহার দিকে, যৌন স্পৃহার দিকে। এবং তারা কি করতেছে, অসুস্থ পথে গিয়ে এটাকে ব্র্যান্ড করে তারা, ওই সময় তো মানে এসটিডি ছিল, সিফিলিস গনোরিয়া, এই রোগগুলো ছিল, মানে জার্মানিতে আগে ছিল না। এই রোগগুলো এনে কি করতেছে, জেনারেশন কি জেনারেশন অকর্মণ্য হয়ে যেতেছে। তারা কোনো কাজ করতে পারে না, তাদের মেরুদণ্ড সোজা করে দাঁড়াইতে পারে না, তারা অসুস্থ জেনারেশন হয়ে যাচ্ছে। এবং হিটলার ওখানে রিকমেন্ড করছে যে তাড়াতাড়ি বিয়েটা হচ্ছে একটা মানে একমাত্র সলিউশন, মানে একমাত্র ভায়াবল সলিউশন হচ্ছে তাড়াতাড়ি বিয়ে। তবে বলছে যে স্টেট যেন এটাই করে, যাতে তাদেরকে সাহায্য করে। আজকে আমরা যেটা বলি অন্যভাবে বলি যে আমাদের বাপ মা যেন সাহায্য করে। স্টেটের কথা তো অনেক দূরে রইলো, কিন্তু সে ওইখানে স্টেট বলছে, স্টেট যেন সাহায্য করে, যেন তারা কাজ পায়, যেন তারা এই করে। সেটা সে কবে বুঝছে? আজকে ওখানে হিটলারের শত্রু একদল ছিল, আমাদের শত্রু আরেক দল। তারা আমাদেরকে ইয়াবা, ফেন্সিডেল, পর্নোগ্রাফি, সিনেমা, নাটক, গান, শেষ নাই কোনো, এগুলো দিয়ে কী করতেছে, একটা আর্লি এইজে এক্সাইট এবং ইনসাইট করতেছে। কিসের দিকে? এই বাচ্চাগুলার এখন পড়ার সময়, এই বাচ্চাগুলার একদিকে কিন্তু আমরা আর্লি বিয়েটাকে সমাজে কি আর্লি বিয়েটাকে খুব ছেঁচে করে না, কিন্তু আরেকদিকে বিয়ের যে প্রয়োজনের যে এই ব্যাপারটা, সেটাকে কিন্তু ইনসাইট এক্সাইট করতেছে তারা আর্টিফিশিয়ালি, বাইরের জিনিস দিয়ে। আল্লাহ কিন্তু আমাদেরকে যেটাকে সম্মান করছেন, এটা যেটা ন্যাচারালি যেটা আসবে, সিনেমা নাই, গান নাই, টেলিভিশন নাই, নাটক নাই, হ্যাঁ, কোনো মিক্সিং মিংলিং নেই, তারপরেও মানুষের ভিতর যেটা আসবে, আল্লাহ কিন্তু সেটাকে ব্যান্ড করার জন্য বলছেন বিয়ে করো আর্লি, আল্লাহ রসুল বলছেন, এবং না হলে কি রোজা রাখো, তাই না? কিন্তু ইনসাইট এক্সাইট কিন্তু কখনো করেন না। কিন্তু আজকাল তারা কি করতেছে, ইনসাইট এক্সাইট করতেছে। এখানে বলতেছেন দিস পিপল নো ফ্রম, আমি সময়টা দেখবো 8:30 না, দিস পিপল নো, এই জন্য বলতেছেন যে আজকে এটা খুব সুন্দর একটা পেপার ছিল। আজকের অডিয়েন্সও যেভাবে আমরা অপ্রতুল আমাদের জন্য, এই পেপারের জন্য আরও একটু বড় অডিয়েন্সের দরকার ছিল, আর সময়ের নিয়ে করার দরকার ছিল, বা আগে থেকে নোটিশ দেওয়ার দরকার ছিল। যাই হোক, আমরা আগামীতে কখনো করার চেষ্টা করব। 8:30টার ভিতর কিছুই হবে না, আরও সময় নিয়ে করা দরকার ছিল। আমি বলছি সময়টা, কিন্তু আমি পরে বুঝছি যে 8:30টার ভিতর হবে না, অনেক কথা আসতেছে সাথে। আর সেই কথা না আসলে আপনারা রিলেট করতে পারবেন না। আপনারা এটা শুনে মনে করবেন আমরা তো এটার ভিতর নাই, এটা অন্য কারার বাপের জন্য বলতেছে, আমাদের জন্য বলতেছেন। আমরা তো এগুলো করি না, আমরা এগুলোর ভিতর নাই, কিন্তু আপনারা সবাই এটার ভিতরে আছেন, প্রত্যেকে আছেন এখানে যারা আছেন। আমি না জেনেই বলতে পারি প্রত্যেকে কোনো না কোনোভাবে যুক্ত আছেন এটার সাথে, যা পড়তেছি আমরা। দিস পিপল নো ফ্রম ডিকেডস অফ রিসার্চ, ডিকেডস মানে কি, দশকের পর দশক ধরে তারা রিসার্চ থেকে তারা জানে দ্যাট সেক্সুয়াল এনকাউন্টার্স অ্যান্ড অ্যাক্টিভিটি ফ্রম অ্যান আর্লি এজ লিডস টু ইনএবিলিটি টু ক্রিয়েট অ্যান্ড মেনটেন লং লাস্টিং মিনিংফুল রিলেশনশিপ ইন লেটার লাইফ। যদি আর্লিয়ার এইজে তাদেরকে এইভাবে নষ্ট করা যায়, তাহলে তাদের জীবনে কোনো লং লাস্টিং মিনিংফুল রিলেশনশিপ হবে না, তাদের জীবনে সম্পর্কগুলো ভাঙতে থাকবে। আপনি আজকে দেখেন ডিভোর্স রেট কত বাড়ছে, কথায় কথায় ডিভোর্স, কথায় কথায় বাট করতে বাইরে যেতেছে, কথায় কথায় আরেকজনের সাথে যেতেছে, বিয়ে আরেকজনের সাথে তালাকও হয় না, আরেকজনের সাথে গিয়ে বিয়ে করে ঘর করতেছে। পাইছেন না? একদম লং লাস্টিং কোনো রিলেশনই আসবে না আপনার জীবনে যদি আপনি আর্লিয়ার এইজে এই সমস্ত মাধ্যমে, যেগুলো মাধ্যম বললাম আমরা, আপনাকে ইনসাইট এবং এক্সাইট করা হয়, এবং আপনি যদি এই সমস্ত কর্মকাণ্ডে জড়িত হয়ে পড়েন, কোনো লং লাস্টিং রিলেশন আপনার। আমি একটা সিম্পল কথা বলি, একদম খুব সিম্পল জীবনের কথা। আমাদের একটা ইসলামিক সোসাইটি হলে কী হতো, আমরা বউয়ের আগে কোনো মানুষকে দেখতাম না, ঠিক না কথাটা? বউ ছাড়া মা, বোন, ঠিক আছে, মাহরাম, ফুফু, খালা, দাদি, নানি, এই তো অল্প কটা রিলেশন। বউয়ের আগে কিন্তু আমরা কোনো মানে ডিজায়ারেবল মেয়েকে দেখতাম না, ঠিক না কথাটা? তখন যে বউটা আমরা পাইতাম, আল্লাহ আমাদেরকে যাকে দিতেন,
তাকেই আমরা বিশেষ একজন মানুষ মনে করি। কারণ প্রত্যেকটা মানুষের ভিতর বিশেষ গুণ আছে, বিশেষ অ্যাট্রাকটিভ পয়েন্ট আছে, আল্লাহ এইভাবে আমাদের তৈরি করছেন। কিন্তু আজকে আমরা হাজার হাজার মেয়ে দেখতেছি রাস্তায়, হাজার হাজার মেয়ে দেখে কি হচ্ছে, কারো চোখটা আমার ভালো লাগতেছে, কারো ভুরু, কারো চুল, কারো পায়ের গোছা, কারো হাত, কারো মুখ। অ্যান্ড দেন যখন আল্লাহ আমাদেরকে একজন বউ জুটাই দিতেছেন, তখন তার ভিতরে তো সব কিছু নাই, বুঝছেন না? তার চোখটা ওর মতো হয় নাই, তার চুলটা ওর মতো হয় নাই, তার লম্বাটা অমুকের চেয়ে ছোটো। অ্যান্ড এই জীবনটা শুরুই হলো অশান্তি দিয়ে। এটা কিন্তু খালি ছেলেদের একত্র না, মেয়েদেরও ব্যাপার তাই। সমস্ত নায়কদেরকে টেলিভিশনে দেখতে 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 এদের হাসির থেকে নিয়ে দাঁত, মুখ, চোখ, নাক সব মুখস্থ। তারপরে হাজব্যান্ড যখন পাইল, হাজব্যান্ড তো কোনো নায়কের মতো হয়নি, বুঝছেন না? শুরুটাই হইল অপছন্দ দিয়া, শুরুটাই হইল দুঃখ দিয়া, শুরুটাই হইল ফ্রাস্ট্রেশন দিয়া। অনওয়ার্ড লাইফে স্থায়ী সম্পর্ক হবে কিভাবে, এটাই বলতেছেন যে লঙ্গার লাস্টিং কোনো সম্পর্ক হবে না তাদের জীবনে। এরা জানে কি দিয়ে জানে, তারা তো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করতেছে। ইঞ্জিনিয়ারিং মানে কি? ইঞ্জিনিয়ারিং লেখাপড়া আছে না, লেখাপড়া আছে, গবেষণা আছে, পরীক্ষা নিরীক্ষা আছে, তারপরে তারা জানে যে এই কাজ করলে এই কাজ হবে, এই মানুষগুলো এরকম হবে। আচ্ছা, এর ভিতর কি আছে? কার্টুন, ফিল্ম, মিউজিক। আজকালকার কার্টুন মানে একটা সময় ছিল বহু আগে, কার্টুন হয়তো পিওর এন্টারটেনমেন্টের ছিল, হয়তো বলতেছি কেন আমি জানি না। যেমন ধরেন চার্লি চ্যাপলিনের সময়কার যে মুভিগুলো আপনারা দেখছেন, তাই না? এন্টারটেনমেন্টগুলো খুব খুব সিম্পল জিনিস নিয়ে ছিল। কিন্তু তারপরে কি হলো, এই যে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং বললাম আমরা, তারা পরিকল্পিতভাবে চিন্তা করে এই জিনিসটা দেখলে এই এফেক্ট হবে, চিন্তা করে করে তারা কার্টুন বা সিনেমা বা মিউজিক বা সব কিছু বানাইতে শুরু করলো। একটার উদাহরণ আমি দিই, আমি নিজে একসময় কার্টুন দেখছি, তো এই কার্টুনটা আমি দেখি নাই কিন্তু এটা রিভিউ পড়ছি। সিমসন্স বলে একটা আছে, যে খাড়া খাড়া মাথাওয়ালা। এটা কারা বানাইছে? অ্যানার্কিস্টরা বানাইছে। অ্যানার্কিস্ট কারা? যারা সোশ্যাল অর্ডার চায় না, ছেলে বাপকে মানবে এটা চায় না, ছোট বড়কে মানবে এটা চায় না, ছাত্র টিচারকে মানবে এটা চায় না, এই সব ভেঙে দিতে চায় যারা, তাদেরকে আমরা বলি কি? অ্যানার্কিস্ট। এটা হচ্ছে অ্যানার্কিস্টদের বানানো কার্টুন। তো এইভাবে এরা প্ল্যান্ড ওয়েতে বানাইছে যাতে আপনার বাচ্চারা আপনার হাতের বাইরে চলে যায়, তাদের জীবনে কোনো সম্পর্ক হবে না, মানে সম্পর্ক মানে লং লাস্টিং সম্পর্ক, তাদের বিয়ে, তাদের সংসার, এগুলার কোনোদিন সুখের হবে না, তারা অসুখী জেনারেশন হবে, ইনকমপ্লিট জেনারেশন হবে ইত্যাদি। তারপরে কি হচ্ছে? আইডল, তারা পপস্টার বাইছে নেয়। একটা পপস্টারের স্পন্সর আছে, দেখেন আমাদের এখানে সব সম্ভব, একটা দেখলাম এক পপস্টার, কী দিয়ে সব সম্ভব? একটা ওই পেশাবের মতো গন্ধ লাগে, ওই কী নাম, হেলথ ড্রিঙ্ক, বিয়ারের ছোটো ভাই, আপনারা জানেন না এগুলো? জানেন তো, হেলথ ড্রিঙ্ক চিনেন না? সব সম্ভব, পপস্টার কইতেছে সব সম্ভব। আপনার 14 বছরের মনের ছেলে বলতেছে সব সম্ভব, মানে উনি বলছে সব সম্ভব, মানে সব সম্ভব। এটা কিন্তু আপনাকে ওই যে মদ খাওয়াতে অভ্যস্ত করতেছে। এটা টেস্টটা বিয়ারের খুব কাছাকাছি। আমাকে সৌদি আরবে একজন একটা বোতল খুব ভালোবাসা দিছে, হালাল লেখা, হালাল জিনিস। আমার জামাই একটু টাচ করে 4 বার ছি বলছে, এটা মাইনসে খায়, পয়সা দিয়ে খায়, কেমনে খায়, জাস্ট এইরকম টাচ করে বলছে। কিন্তু আমাদের ছেলেপেলেরা ইউজড হয়ে গেছে না? আপনাদের মানে রিক্সাওয়ালা দাঁড়ায় খাইতেছে টাইগার। আস্তে আস্তে আপনাকে মদ খাওয়া বা মদের টেস্টে ইউজ করতেছে, আর বলতেছে কি সব সম্ভব এটা দিয়ে, আপনার মনে সব সম্ভব। এগুলোতে জানেন তো কিডনি নষ্ট হয়, এগুলোতে উত্তেজক পদার্থ মিশ্রিত আছে, এগুলোর পর উল্টাপাল্টা বিহেভিয়ার করে মানুষে। মদ যদি নাও হয়, যদি ধরে নেই থিওরিটিক্যালি যে এখনও অ্যালকোহল ওই পরিমাণ না, কিন্তু এগুলো দিয়ে এইসব, এগুলোতে কী করতেছে? আপনাকে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং যেটা বললাম করতেছে, আপনার কালচার ক্রিয়েশন চলতেছে এখানে, ব্রেইন ওয়াশ চলতেছে এখানে, বুঝছেন না? এবং কি করে তারা মডেল বা সুপার মডেল বা পপস্টার তৈরি করবে, কইরা তাকে দিয়ে ব্র্যান্ড অ্যাম্বাসাডার বানাবে তাকে। আমার যখন সিনেমা দেখতাম 82 সালে আমেরিকাতে একটা সিনেমা দেখছিলাম, নজবিল্লা, আমি পাপ করছি কিন্তু একটা কারণবশত বলতেছি আপনাদেরকে। সিনেমাটার নাম ছিল আইডল মেকার। মানে এই যে আমরা বাংলাদেশি আইডল শুনছেন না, এই তো ইদানিং কালে শুনতেছি আমরা শব্দগুলো, ইন্ডিয়ান আইডল, বাংলাদেশি আইডল, এটা 82 সালে কথা বলতেছি। আইডল মেকার মানে কি? এক শ্রেণীর মানুষ থাকে যারা এদেরকে বানায়, এদের চুল কেমন হবে, এদের ড্রেস কেমন হবে, এরা কীভাবে মাইকটা ধরবে, এগুলো সব আগে ট্রেনিং দিয়ে বানায় করে কি এর মাধ্যমে জিনিসগুলোকে ছড়ায় দেয়। এই যখন বললো সব সম্ভব, আপনি মনে করলেন সব সম্ভব এটা খাইলে, বুঝছেন না? বাসের পিছে আছে বাংলাদেশে, দেখেন নাই? সব সম্ভব দেখেন নাই? বাংলাদেশে বাসের পিছে আছে। আচ্ছা, এরপরে কি বলতেছেন? এদের দিয়ে কী করে? সেক্সুয়ালি প্রভোকেটিভ জিনিস দেখায়। আপনার পোকাহন্তাস থেকে নিয়ে যত কার্টুন আছে, ধরেন আজকালকে যে কার্টুন তো আরও অনেক বেশি হয়ে গেছে, মানে আমি এগুলো জানিও না কি আছে, গেমগুলো পর্যন্ত। আপনি গেমগুলো দেখবেন, বাচ্চাদের গেমগুলোতে কীরকম স্কিম্পি ড্রেস পরা মেয়েরা আসতেছে, বাচ্চাদের গেম, বন্দুকের গেম। কিন্তু এটা তো বিকিনি পরা মেয়ের দরকার নেই, বিকিনি পরা মেয়ে এরকম আইলেশগুলো এরকম করা,
আপনার মানে বাক্সাম যেটাকে বলে সেরকম বাচ্চাদের সেসব মেয়েদের বাচ্চাদেরকে দেখাচ্ছে এবং সেগুলো ডাল ভাত হয়ে গেছে। কিন্তু এখানে বলতেছেন দিস ভেরি আর্লি কন্ট্যাক্ট উইথ সেক্স লিডস টু চিলড্রেন হ্যাভিং এক্সপিরিয়েন্সড ফিজিক্যালি অ্যান্ড ইমোশনালি বাই দ্য টাইম দে আর অনলি 13 or 14। 13-14 বছরের ভিতরে ফিজিক্যালি এবং ইমোশনালি তারা এক্সপিরিয়েন্স করে ফেলতেছে। আপনারা জানেন একটা সার্ভে, ঢাকা শহরে নাগরিক বাংলাদেশের সার্ভে, 67% অফ দ্য সেকেন্ডারি স্কুল মানে কি ম্যাট্রিক, তারা অলরেডি জীবনের স্বাদ আস্বাদন করছে। আমি খুব টেকনিক্যাল শুদ্ধ ভাষায় বললাম কথাটা, তারা অলরেডি জীবনের স্বাদ আস্বাদন করা শেষ তাদের 67%। কেন হচ্ছে? বিকজ এই জিনিসগুলো আর্লি তাদের ব্রেনে ইনসাইট এবং এক্সাইট করে তাদেরকে বাধ্য করা হচ্ছে এই পথে যাইতে। এবং ইসলামী হিজাব নেকাব পরেন একজন মহিলা আমাকে নিজে জিজ্ঞেস করছেন যে তিনি তার টিনেজ ছেলে 16, 17, 15 ছেলের সাথে একা ঘরে শুইতে সেফ ফিল করতেছেন। কোনো একটা কারণবশত সে রাত্রে তার স্মার্টফোনে অলফল জিনিস দেখে বা করে, তাকে চেক করার জন্য বন্ধ করার জন্য উনি শুইতে চাচ্ছেন তার ঘরের মাটিতে, কিন্তু উনি সেফ ফিল করতেছেন না ছেলের কাছ থেকে। কারণ এমন সব প্রভোকেটিভ ম্যাটেরিয়াল আছে যে ছেলের মাও ছেলের কাছে সেফ না। নজবিল্লা বলেন, জোরে করে নজবিল্লা বলেন। মানে আমি কল্পনা করতে পারি না, আমরা 90% মুসলিম দেশের গল্প বলতেছি, কিন্তু এটা ওই মহিলা কিন্তু হিজাবি নেকাবি, আমি তার মুখ দেখি নাই কোনোদিন, অত্যন্ত ভালো আমলের মহিলা, কিন্তু তার ছেলেটাকে সময় মতো ধরতে পারেন নাই, বা স্নেহ মায়া মমতা আয়সা নষ্ট করেছে বল না, মানে ধ্বংসের জন্য স্নেহ, আনকন্ডিশনাল স্নেহই দরকার। এই জন্য ফিতনা বলছেন আল্লাহ তাআলা, ছেলে মেয়ে বউ বাচ্চাকে ফিতনা কেন বলছেন? ফিতনা এইখানেই যখন আপনার ভালোবাসায় শিরক হয়ে যাবে, আপনি যখন ভালোবাসার জন্য আল্লাহর অবাধ্য হয়ে যাবেন, আপনার ভালোবাসা আল্লাহর অবাধ্য কাজ করাই দিবে। আপনার ছেলেকে আপনি হারাম একটা জিনিসের জন্য পয়সা দিচ্ছেন, বা হারাম একটা জিনিস তার টলারেট করতেছেন, বা স্নেহ আয়সা মাঝখানে দাঁড়াইতেছে, আপনাকে উচিত জিনিসটা করতে দিচ্ছে না। আসেন, what is in a normal society an adult would not have experience, যেটা হিটলার যে কথাটা বলছে যে নর্মাল সোসাইটির একটা অ্যাডাল্টও এটা চিন্তা করতে পারতো না। যেটা বললাম যে একটা আইডিয়াল মুসলিম সোসাইটিতে কী হতো, বিয়ের আগে সে কোনো ধরনের কোনো মেয়ে মানুষকে দেখতো না, ঠিক না কথাটা? এবং যাকে পাইতো তাকে মনে করতো সাংঘাতিক কিছু একটা পাইছে, কারণ এটা ফার্স্ট এনকাউন্টার, এবং আল্লাহ এইভাবে আমাদের বানাইছেন, এবং সেটা নিয়ে খুবই খুশি থাকতো। প্লাস কেউ তো তার বউকে দেখে কম্পেয়ার করবে না যে ভাই আপনার বউটা দিয়ে আমার বউর মতো সুন্দর না, এই কথা কেউ বলবে না, কারণ ওর বউরে তো আপনি দেখবেন না কখন, আপনার বউরও সে দেখবে না, ওর বউরে আপনি দেখবেন না, কোনো কম্প্যারিজন আসবে না, কিন্তু আসবে। কিন্তু আজকে আমরা বিয়ে করি কেন? আমাদের অনেক হাই সোসাইটিতে আমরা বিয়ে করি পার্টিতে যাওয়ার কথা চিন্তা করি। বড় বড় অফিসার যারা আছে, আমি নাম বললাম না, যেসব কতগুলো সংস্থা আছে যেখানে আপনি বিয়ে করার আগে চিন্তা করেন যে পার্টিতে আমার বউটা মধ্যমণি হবে কিনা, সবাই তাকে দেখে বলবে কিনা বাহ অমুক সাহেব একটা বিয়ে করছে। সুতরাং আপনার সব কিছুই ধ্বংসের দিকে আর কি, সব কিছুই ভুলের দিকে। আসেন, এরপরে কি বলতেছে যে 40 বছর বয়সেও যে এক্সপিরিয়েন্স হইতো না কারো, সেটা 13-14 বছরে হয়ে যেতেছে বাচ্চাদের। আহমদ বিন হাম্বল 40 বছরে বিয়ে করছেন, জানেন তো, ঠিক না? 40 বছর বয়সে বিয়ে করছেন, মা বেঁচে থাকতে উনি বিয়ে করেন না, মায়ের খেদমত করছেন, ইমাম ছিলেন। আমরা ধরে নিব যে 40 বছর বয়স পর্যন্ত ওনার 13-14 বছর বয়সের এক্সপিরিয়েন্স তো হয় নাই, বুঝেন নেই? এখন 13-14 বছর যেটা হয়। আচ্ছা, তারপরে কি বলতেছেন? Thus having got bored of life by the time they are only 14 and thereabouts 14 বা এরকম বয়স হইতে লাইফ নিয়ে বোর্ড, সবই তো দেখা হয়ে গেছে, আর দেখার কি বাকি আছে? সবই জানা হয়ে গেছে, জানার কি বাকি আছে? বুঝছেন না ব্যাপারটা? আহমদ, ওনার নাম কি, মুরাদ হফম্যান, ওই জার্মান মুসলমান, আপনার ন্যাটোতে জার্মান অ্যাম্বাসেডার ছিলেন, অনেক বড়, মানে হিসাবে অনেক বড় আর কি, সোশ্যাল সামাজিক অবস্থানে অনেক বড়। উনি বলছেন যে লুক্সেমবার্গ একটা জায়গা আছে না, লুক্সেমবার্গের টুটি ফুটির শো আছে নাকি টেলিভিশনে, ওইটাতে ফুল নুড ছবি দেখায়, মানুষ ওইটা দেখতে দেখতে হাই তুলে, কারণ ওইটাতে তাদের কোনো কিছু লাগে না এখন, বুঝছেন না? তো এখানে বলতেছে যে সমস্ত আগ্রহ হারায় ফেলবে জীবনের প্রতি। তারপরে কি হবে? দিস চিলড্রেন এন্ড আপ ডিপ্রেসড, সিক অফ লাইফ উইথ নো ডিরেকশন অ্যান্ড নো পারপাস। ডিপ্রেসড, সবসময় মন মরা, সিক অফ লাইফ, জীবন নিয়ে দুর্বিষহ, আর কোনো ডিরেকশন নাই, কোনো গোল নাই। আমাদের একটা গোল কি বললাম, পয়লা মুসলমানের 1 নম্বর গোল কি জান্নাতে যাওয়া, তার কোনো গোল নাই, তার কোনো গোল নাই, তার কোনো পারপাস নাই, নিজের জীবনে কোনো পারপাস নাই। সে কেন জন্মেছে সে জানে না, কোথায় যাচ্ছে, আত্মহত্যা দেখতেছে না, যেভাবে আত্মহত্যা প্রবণতা বাড়ছে, মোস্ট অফ ইট কি, কেন জন্মাইছে জানে না, কি করবে জানে না, কেন আসি জানে না, কেন থাকবো না জানে না, অ্যান্ড দেন জীবনটাকে ইউজলেস মনে করতেছে, ডিপ্রেসড। And the only thing driving them
অন ইজ পারসুট অফ মোর অ্যান্ড মোর এক্সাইটমেন্ট অ্যান্ড প্লেজার, আরও বেশি উত্তেজনা, আরও বেশি প্লেজার, এটাই শুধুমাত্র তার জীবনের চালিকা শক্তি। যখনই ওটা শেষ তখনই সে আত্মহত্যা করতেছে। প্রথমে শুরু করছে গাঞ্জা দিয়ে, তারপরে হেরোইন, তারপরে ইয়াবা, তারপরে এলএসডি, তারপরে মারিজুয়ানা, মানে লিস্টের শেষে লাস্টে গিয়ে আত্মহত্যা। কারণ এক্সাইটমেন্ট যেখানে শেষ আর তো পাওয়ার কিছু নেই, প্লেজার যেখানে শেষ আর তো পাওয়ার কিছু নেই, এটাই হচ্ছে তারই। ইন স্কুলস চিলড্রেন ফ্রম এজ অফ 7, ইনি বলতেছেন হয়তো ইউরোপ আমেরিকার কথা, আমাদের দেশে এখনো 7-এ আসে নাই। এখানে অন্য একটা কথা বলবো, আমার কথাগুলো কি আপত্তিকর হচ্ছে খুব? না, মানে এই কথাগুলা একটা অস্বস্তি ফিল করতে পারেন, কিন্তু লেটস নট প্রিটেন্ড যে ওই আমরা চোখ বুঝা কাউয়া নাকি কোনো কিছু লুকাইলে চোখ বুঝা লুকায়, মনে করে সে দেখলো না আর কেউ দেখলো না। লেটস নট প্রিটেন্ড যে আমাদের ছেলেপেলেরা দুনিয়ার কিছু বুঝে না, সারা সব মানে জিব্রাইল ফেরেশতার পর্যায়ে আছে, এটা প্রিটেন্ড না করে ভালো। ইন স্কুলস, স্কুলে 7 বছরের বাচ্চাদের, আবার ব্র্যাকেটে বলছেন ইয়েস 7, 7 বইলা আপনি তো অবাক হবেন, ব্র্যাকেটে লিখে দিয়েছেন ইয়েস 7, মানে হ্যাঁ 7ই বলতেছি আমরা, 17 না বা 17 না। are now being shown cartoons of explicit sexual encounters as a part of their sex education. যৌন বিজ্ঞান শিক্ষার অংশ হিসাবে তাদেরকে এক্সপ্লিসিট কার্টুন দেখানো হচ্ছে 7 বছরের বাচ্চাদের। রফিকুল ইসলাম মাদানী একদিন আমাদের ওখানে হালাকা করতে আসছিলেন, তো বলতেছেন, ইউরোপে ছিলেন, তো বলছেন যে একটা ফ্রেজ যেটা আমি আমার বইতে লিখছি, উনিও সেটা বললেন যে চন্দ্রগুলো পেপাল মেলে একদিকে বাঁশ ঢুকে একদিকে কাগজ বাইরে, যেরকম দেখবেন আপনার যদি গিয়ে থাকেন নদীতে করে বাঁশ এসে ঢুকে যেতেছে, অন্যদিকে কাগজ বাইরে যেতেছে, তেমনি ইউরোপের স্কুলগুলোতে মানুষের বাচ্চা ঢুকে কুকুরের বাচ্চা হয়ে বাইরে। উনি বলতেছেন কেন বলতে গিয়ে পরে বলছেন কিছু স্টোরি, আর যাই হোক আসেন। As we said earlier, all the research shows that sexual activity and promiscuity মানে হপিং, বুঝেন তো এটা মানে কি বলবো, ব্যভিচার, একাধিক পার্টনারের সাথে, প্রমিসকিউটি মানে অ্যাকচুয়ালি একাধিক পার্টনারের সাথে সম্পর্ক, at an early age destroys the ability to form long term bonding, বন্ধন যেটাকে আমরা বলি লং টার্ম, অনেকদিন চলবে, এটার ক্ষমতা চলে যায়, এটার আগ্রহ চলে যায়, এটার ইচ্ছা চলে যায়। আরও একটা জিনিস ড্যামেজ হয়, যেটা আপনাদেরকে আগে বলছি, আমি আবার বলতেছি, এই যে মোবাইল ফোন বলেন অথবা বলেন কার্টুন বলেন বা আজকালকার গ্যাজেটগুলো, এগুলো আপনার বাচ্চাকে আরও দুটা বড় ধরনের ক্ষতি করে, আসবে পরে এটা অবশ্য, কিন্তু সবচেয়ে বড় ক্ষতির একটা আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে জীবনের স্পিডটা খুব বাড়ায় দেয় এবং জীবনকে খুব রঙিন করে দেয়। যখন সে তার দাদি, তার নানি, তার দাদা বাড়ি, তার নানা বাড়ি, কাদা, নদী, এইসবকে খুব বিবর্ণ লাগে তার কাছে, খুব স্লো লাগে, খুব বোরিং লাগে, বুঝছেন না? বাপের সাথে কথাটাও বোরিং লাগে, কি বলে ঘন করে যাতে, আমি শুনছি মানুষকে এরকম বলতে, হ্যাঁ এটা সেইভাবে। আর বিদেশে তো আপনার 911 আছে, কোনো দেশে 999 বা 911 আছে, জাস্ট ঘুরাইয়া বলবে যে আমার বাপে আমার অত্যাচার করতেছে, আপনার ধরে লয়ে যাবে, ইউ আর বিহাইন্ড দ্য বাপ, পারলে আপনার বাচ্চারা নিয়ে যাবে, এই বাচ্চার তুমি যোগ্য বাপ না, তুমি বাচ্চারে এই করতে বাধা দাও, ওই করতে বাধা দাও, ওই করতে বাধা দাও। রফিকুল ইসলাম মাদানী ওই গল্পটা দিলে বলি কেন এটা উনি বলছিলেন, এক বাঙালি এসে কমপ্লেন করছে ওনার কাছে যে আমার মেয়েরে স্কুলে ইঞ্জেকশন দিতে চাইছে, তো ওই বাঙালি লিখছেন যে আমার মেয়ের এটা দরকার নেই, স্কুল থেকে তাকে থ্রেট করছে যে তুমি ডাক্তারি বেনিফিট, মেডিকেল বেনিফিট হিসাবে এত টাকার মেডিকেল বেনিফিট পাও, তাড়াতাড়ি ডাক্তার দেখা, হোয়াটস রং উইথ ইউর ডটার, যে তোমার ডটারের ইঞ্জেকশন দরকার নেই, কারণ আর তো সবার দরকার হয়। বুঝছেন তো কথাটা কি বুঝছেন? আপনি বুঝেন নাই? ইঞ্জেকশন মানে কন্ট্রাসেপটিভ ইঞ্জেকশন দিয়ে রাখবে, তোমার মেয়ের দরকার নেই মানে তোমার মেয়ে এসবে যাবে না, তাহলে নিশ্চয়ই তোমার মেয়ের কোনো সমস্যা আছে, তুমি তাড়াতাড়ি ডাক্তার দেখাও, কারণ তোমাকে এত টাকা গভর্নমেন্ট দেয় মেডিকেল বেনিফিট, তোমার মেয়ের সমস্যাটা কোথায়, ব্রেইনে না শরীরে, এটা তাড়াতাড়ি দেখাও। কেন তার দরকার হবে না? এটাই তো দরকার হওয়ার কথা, সে মানে 12-13 বছর বয়সে, তাতে এটা দরকার হওয়ার কথা, কেন দরকার হবে না এইটা? আচ্ছা, আমি শেষ করতে পারবো না, তবুও আরও 11 মিনিট আছে। আজান কয়টায়? আপনার 15টা না? আরও 11 মিনিট আছে, 11 মিনিট একদম নিঃসন্দেহে আছে, তারপরে চাইলে আর একটু করা যাবে, অসুবিধা। 11 মিনিট আমাদের ডিক্লেয়ার টাইম। আর আমি বাড়াবো না, আপনি বললে বাড়াবো না, আমি নিজের থেকে বাড়াবো না, আমি এটা করি না কখনো। আচ্ছা, কারণ আমি ওই যে আমার 2 মিনিটে শেষ করে দিব বলে আমাদের হুজুররা ঘন্টার পর ঘন্টা কথা বলেন, আমি এটা করতে চাই না। এই সে মাদ্রাসাগুলোর বাজে গেলে দেখা যায়
একজন বরাদ্দ 5 মিনিট 4বার কাগজ দিয়ে দিচ্ছে, তারপরে আর 2 মিনিটে শেষ করে দিব, তারপরে চলতেছে। আমি এটা কখনো করি না, 2 মানে 2 ইনশাল্লাহ তৌফিক লাগে। 2 নম্বর পয়েন্ট কি, ডিস্ট্রয়িং দ্য ডিফারেন্সিয়েশন বিটুইন দ্য ফেমিনিন অ্যান্ড ম্যাসকুলিন। ছেলে আর মেয়ে যে আলাদা, এই ডিফারেন্সটাকে নাই করে দিতে চাচ্ছে তারা, নাই হয়ে গেছে অলরেডি। ইউনিসেক্স একটা কথা শুনছেন না, শার্ট প্যান্ট জুতা মোজা সবই ইউনিসেক্স আছে, দুজনেই পড়তে পারে, ফ্রি ফ্যাশন আর কি, দুজনে পড়তে। এই দুনিয়ায় আল্লাহ তাআলা আমাদেরকে এমনভাবে সৃষ্টি করছেন যে ডিফারেন্সটাই হচ্ছে একমাত্র রিজন ফর অ্যাট্রাকশন এবং বন্ডিং। যে ডিফারেন্সটা আছে, ধরেন আবু তাহের ভাই অথবা আমি, আমার কথাই বলি, আবু তাহের ভাইয়ের খামাখা এখানে আনবো না, আমার কথাই বলি। আমি যদি ঘুমায়া ওঠা দেখি যে আমার বিছনায় আমার পাশে আমারই মতো দাঁড়িয়ে একজন শুয়ে আছে, আমি ভূত দেখার মতো চিৎকার করে উঠবো না? তার কারণ কি, আল্লাহ তাআলা আমাকে এইভাবে বানাইছেন যে আমার বউটা যে আমার পাশে শুয়ে থাকে, তার চেহারার থেকে শুরু করে তার সব কিছু আমার অপোজিট, আমার সাথে ডিফারেন্ট, এই জন্য তাকে আমার ভালো লাগে। কিন্তু আমি আমারই মতো দাঁড়িয়ালা মশালা আর একজনের দেখতাম আমার পাশে চিৎকার করে উঠতাম, সোজা আদর বেডাউন। আল্লাহ এইভাবে বানাইছেন। তারা চাচ্ছে এই ডিফারেন্সটাকে নাই করে দিতে, নাই করে দিতে। এখনকার স্টোরিতে দেখবেন অনেক স্টোরি তারা এইভাবে লেখে যে ছেলে না মেয়ে আপনি এটা বুঝবেন না, একটা প্রেমের গল্প, আপনি অনেক দূর পড়ে গিয়ে বুঝবেন যে আসলে এটা দুইটাই ছেলে বা দুইটাই মেয়ে, ইউনিসেক্স, কোনো ডিফারেন্স নাই। অথচ এইটা হচ্ছে একটা রিজন যেই জন্য আমাদেরকে আলাদা রাখা হয়। যেই সব মানুষরা মেয়েদের সাথে বেশি মেশামেশি করে তাদের ভিতর ফেমিনিনিটি আসে, তারা আর ওই ধরনের। আমি আপনাদেরকে একটা গল্প বলছি বোধহয়, আমি একদিন একটা ফোন কিনতে গেছিলাম, আমার জীবনের প্রথম কেনা ফোন, উত্তরার থেকে ওই ইসের ভিতরে, উত্তরা থেকে এয়ারপোর্টের ভিতরে একটা দোকান আর কি। গিয়ে দেখি একজন আমাকে ফোন দেখাচ্ছে, আর এইখানে একজন মহিলার এখানে একজন ছেলে বসে আছে। সাধারণত এইভাবে দেখা যায় না একটা ডেস্কে, বুঝছেন না? একটু পরে দেখি মহিলাটা, ঠিক দুই মহিলা গল্প করার সময় বলে না, এই তোমার ই কেমন আছে, বোনপুরটা কেমন আছে, মেয়েদের গল্প কি, তোমার বোনপুর বিয়ে হয়েছে না? ছেলেটাও ওই রকম করে গল্প করতেছে। আমি নজবিল্লা, এই ছেলেটা তো অলরেডি তার পুরুষত্ব হারাইছে, মানে চালে চলনে সে পুরুষ, সে 8 পরে গল্প করতেছে। মেয়েরা যেমন বসে গল্প করে না, যে কিতাগো তোমার ইয়েও কিলা আছে, তোমার ওই যে বিয়া হইল সেদিন, তোমার বঞ্জি কিলা আছে না, আর খইও না গো তার ওর বাড়ি। এটা হলো মেয়েদের গল্প, এগুলো পুরুষরা কিন্তু গল্প করেন, এটা পুরুষরা গল্প করবে। কালকে দেখছো পানি কতটুকু বাড়ছে, ধরেন একটা গ্রামের পুরুষই, সে গল্প কী করবে, দেখছো না কালকে কতটুকু পানি বাড়ছে, আর 2 দিন বাড়লে কিন্তু ধান ডুবাই ফেলবে। পুরুষের গল্প এটা, মেয়ের গল্প আলাদা আছে না? এখন আমি দেখলাম যে এই লোকটা ঠিক মেয়েদের মতো করে গল্প করতেছে। এইটা হচ্ছে ডিফারেন্স বিটুইন জেন্ডারকে নাই করে দেওয়া, এটার খুব চেষ্টা চলতেছে। এখনকার মেয়েরা ছেলেদেরকে দোস্ত বলে ডাকে, আপনারা জানেন কিনা আমি জানি না, ইংলিশ মিডিয়ামের মেয়েরা দোস্ত, বুঝছেন না, দোস্ত বলে ডাকে, মানে ডিফারেন্সটা থাকবে না। তসলিমা নাসরিন বলছে না যে সে ছেলেদের মতো দাঁড়ায় পেশাব করতে চায়, লিখছে ছেলেরা বাস থেকে নাইমা গিয়ে একখানে দাঁড়ায় পড়লো, পেশাব করে দিল, সেও সেই রাইট চায় যে ছেলের মতো সে দাঁড়ায় পেশাব করবে, লিখছে, লিখে গেছে। এইটা হচ্ছে ডিফারেন্সটাকে তারা নাই করে দিতে চায়। এখানে বলতেছেন যে এই যে চিলড্রেন প্রোগ্রামগুলো, যেগুলা মুভিজ বা এন্টারটেনমেন্ট যাই বলেন, আর ইউজ টু ব্লার অ্যান্ড কনফিউজ দ্য ক্লিয়ার ডিফারেন্স বিটুইন মেল অ্যান্ড ফিমেল আইডেন্টিটিস। ছেলে এবং মেয়ের ক্লিয়ার ডিফারেন্স যেটা, এটাকে এটাকে নাই করে দিতে চাইছে। মেয়েকে কাপড় পরাইতেছে, প্যান্ট পরাইতেছে, ঘোড়ায় চড়াইতেছে, আর্মিতে নিতেছে, পুলিশে নিতেছে, এবং সো মাচ সো দ্যাট আমি একদিন, তখন বেশ কয়েক বছর আগের কথা, দেন 2005-টাচের কথা বা 6, আমি ধানমন্ডিতে যাইতেছি, তা আমি 5টা মেয়ে যাইতেছে দেখলাম, আমি আমার ড্রাইভারকে বলছি স্লো করো, ওড়না গলায় পেঁচায়, আজকে তো পেঁচায় গলায়, ওড়না পরে না, তো 5টা মেয়ে যাইতেছে, আমি ড্রাইভারে বললাম যে তুমি স্লো করো, ওই গাড়ি স্লো করো। তারপর দেখি না 5টা মেয়ে না, 2টা ছেলে, তাদেরও ওড়না আছে। আজকাল পাঞ্জাবি পায়জামার সাথে ওড়না পড়ে না, উত্তরীয় বলে, তাদেরও ওড়না আছে। এই হচ্ছে কি আস্তে আস্তে কি হচ্ছে যে মানে ম্যাসকুলিন ইসের ভিতরে ডিফারেন্সটাকে তারা নাই করে দিতে চাইছে। which have always been clearly defined in all cultures, পৃথিবীর সকল কালচারে এটা আলাদা ছিল। আমরা বড় হচ্ছি যখন, তখন ইভেন শার্টের বোতাম দেখে আমরা চিনতাম এটা মেয়েদের আর এটা ইসে, শার্ট বা প্যান্টের বোতাম দেখে, মানে বাচ্চাদেরই, ছোটো বাচ্চাদেরই জামা বলতেছে, বড়দেরটা বলতেছি না, বড় শার্ট প্যান্ট আমাদের দেশে পড়তো না তখন। ছোটো বাচ্চাদেরই যদি একটা প্যান্ট বা একটা আছে, ছেলেদের এবং মেয়েদের বোতাম দেখে আমরা বুঝতাম এটা আলাদা, বা এটার কাট দেখে বুঝতাম এটা আলাদা, বুঝছেন না? সকল কালচারে এটা সবসময় আলাদা ছিল। অ্যান্ড সিভিলাইজেশন ফর থাউজেন্ডস অফ ইয়ার্স, হাজার হাজার বছর ধরে ছিল ছেলে মেয়ের এটা আলাদা। অ্যান্ড হুইচ হ্যাভ ওয়ার্ক
হারমোনিয়াসলি, এবং যেটাতে কোনো সমস্যা হয় নাই আমাদের, যেটা সুন্দর কাজ করছে, and perfectly well to provide long-term meaningful relationship and stable societies, যেটার জন্য লং টার্ম মিনিংফুল রিলেশনশিপ ছিল এবং স্টেবল সোসাইটি ছিল। ওই যে বললাম যে ডিফারেন্সটা যত থাকবে আপনি তত সম্পর্কটাকে এনজয় করবেন। ডিফারেন্সটাই হচ্ছে অ্যাট্রাকশনের মেইন জিনিস। আপনারা যারা যে কোনো কিছু নেচারে অন্য ফোর্সের কথা আপনি বলেন, যে নর্থ পোল সাউথ পোল যদি সেম হয়ে যায়, আপনার ম্যাগনেটের আর কোনো এফেক্ট নাই, ঠিক না? নর্থ পোল সাউথ পোল সেম, কোনো তফাৎ নেই, আছে কোনো এফেক্ট আছে? ম্যাগনেটের কোনো এফেক্ট নেই। আচ্ছা, এরপর একটা বলতেছেন কি করতে চায় তারা কি করতে চায়? সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইন্টারনেট, ইউটিউব, আপনার কি বলে ওই কার্টুন, মোবাইল, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে টেলিভিশন, কি করতে চায়? এটা দুইটা পড়লাম আমরা। প্রথমটা পড়লাম আমরা যে বাচ্চাদেরকে করতে চায়। আমি একটু পিছনে একটু দেখে নিই আমার ইগুলো ঠিক আছে কিনা, অর্ডারটা ঠিক আছে কিনা। হ্যাঁ, প্রথমটা হলো যে বাচ্চাদের ভিতরে আর্লি এজে সেক্সুয়াল বা যৌন স্পৃহাকে জাগ্রত করতে চায়। 2 নম্বরটা আমরা পড়লাম যে ছেলে মেয়ের ডিফারেন্সটাকে মানতে চায় না, আলাদা করতে চায় না, সবাই এক। 3 নম্বরটা হচ্ছে ইনস্টিলিং হেট্রেড টুয়ার্ডস প্যারেন্টস অর টোটাল ইন্ডিপেন্ডেন্স ফ্রম দেম, বাবা মার এগেনস্টে ঘৃণার উদ্রেক করতে চায় এবং বাবা মার থেকে তাদেরকে টোটালি ইন্ডিপেন্ডেন্ট হওয়ার শিক্ষা দিতে চায়, যেটা ওদের আছে। এইখানেই আমি গত যে কার্টুনটার কথা বললাম, যে অ্যানার্কিস্টদের কার্টুন যেটা বললাম, তারা কিন্তু ঠিক এই জিনিসটা চেষ্টা করে যাচ্ছে যে বাবা মার এগেনস্টে হেট্রেড, বাবা মাকে ঘৃণা করতে শুরু করবে, বাবা মা সবসময় সেখানে আমি আপনাদেরকে একটা দিচ্ছি, যাদের ব্লগে যারা দেখেন, এখন সবচেয়ে বাংলা ভাষার সবচেয়ে বড় ব্লগ কোনটা? সামওয়্যার ইন ব্লগ। ওইটার এই মুহূর্তের স্টিকি পোস্ট, মানে যে পোস্টটা লাগায় দেওয়া হয় হাজার বার পড়া হয়, মানে স্টিকি করে দেওয়া, এটা থাকবে পার্মানেন্ট, এটার পেজ চেঞ্জ হবে না, স্টিকি পোস্ট বলে ওটাকে। সেটা হচ্ছে বাবা মাই সন্তানকে নির্যাতন করেন সবচেয়ে বেশি, এই পোস্টটার নাম। নাউজুবিল্লাহ না? কুকুরও তো করেন, আপনি দেখছেন না? আপনি দেখছেন যে সবচেয়ে বড় যে বাইসনটা, সে তার একটা পাড়া খায়, সিংহের বাচ্চা মরে যায়, কিন্তু তার বাচ্চা কোনোদিন গায়ে পাড়া পড়ে না। কেন? আল্লাহ এটা ফিতরাত দিয়ে দিছে। একটা মুরগি বৃষ্টি আসলে সব বাচ্চাগুলোর এসে নিচে নিয়ে বসে থাকে, সে তো আর তার তো ইন্টেলিজেন্ট নেই, তার ইন্টেলিজেন্স নেই, তার মাথায় কোনো বুদ্ধি নেই, তারপরেও এটা ফিতরা দিয়ে দিছে। ফিতরা হচ্ছে বাবা মা, পৃথিবীতে বাবা মার মতো কেউ কাউকে কোনোদিন ভালোবাসতে পারবে না, এটা হচ্ছে আল্লাহর সিস্টেম, এটা হচ্ছে আল্লাহর সুন্নাহ, এবং বাবা মার ভিতরে ফিতরাটা আল্লাহ দিয়ে দিয়েছেন। যেই জন্য কোরআনে কখনো বাবা মানে বলেন না যে ছেলেপেলেরা আদর করো, কিন্তু ছেলেপেলেরা বলছেন বাবা মারে এই করো, কারণ স্নেহ সবসময় এই দিকে যাবে। কোরআনে কখনো অর্ডার করেন না যে ছেলেপেলেরা কিন্তু আদর করবা, চুমা দিবা রোজ ঘুমানোর আগে, এটা বলেন না। কিন্তু ছেলেমেয়েরা কি বলছেন? বাবা মারে উফ বলবা না যখন বুড়া হবে, কারণ এটা হইতে পারে, কিন্তু অন্যটা হবে না কখনো। এ বলতেছে কি, বাবা মাই সন্তানকে নির্যাতন করে সবচেয়ে বেশি। সামওয়্যার ইন ব্লগ হাজার মানুষ পড়ে। যদিও উনি যে কারণগুলো বলছেন, সে কারণগুলো হচ্ছে এইটার জন্য ওইসব বাবা মা করতে পারে, কিন্তু এটা শুনে মনে হইতেছে যে ঢালাওভাবে বলতেছে। উনি কিন্তু সহযোগী অধ্যাপক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের, মহিলা। উনি বলতেছে মা, কিন্তু উনি একজন পসিবলি মা, মানে আই জাস্ট অ্যাজিউম যে উনি মা। হয়ে গেছেন সময় 28, 2 মিনিট আছে। এরপরে উনি ইজাজত দিলে আরও 2-4 মিনিট বললাম না। বলতেছে কি, বাবা মাই সবচেয়ে নির্যাতন করে বেশি। আপনার শুনলে মনে হবে না যে আপনি তো আসলে ব্লগ কি আর ওইভাবে খুঁটে পড়ে নাকি, আপনার মাথায় ইনস্টল হয়ে গেছে বাবা মাই সবচেয়ে বেশি নির্যাতন করে। অথচ আমি তো বললাম যে কুকুর বিড়াল থেকে শুরু করে কোনো জন্তু পাবেন না যারা মানে বাবা মা নির্যাতন করে বাচ্চাকে বা এই করে, এটা আল্লাহ দিয়ে দিচ্ছেন ওইভাবে, আর নাহলে সব এক্সটিংক্ট হয়ে যেত। স্পেশালি মা, কারণ জন্তু জানোয়ারের ভিতরে অনেক আছে যে ধরেন অন্য একটা জন্তু সে খায় ফেলবে, সেই মাটা নিজে মরে যায়, তথাপি তার বাচ্চাকে সে প্রোটেক্ট করে। দেখেন আপনি একটা মুরগি হচ্ছে একদম খুব সিম্পল উদাহরণ যে কী করে। কুচ্চে মুরগি বলে না, যে বাচ্চা নিয়ে যেটা ঘুরে, দেখবেন আপনি তার গৃহস্থ, আপনাকে ঠোকরাইতে আসবে, কাছে দেখি। আচ্ছা, এখানে বলতেছেন যে থিমস, এখনকার নাটক, এখনকার সিনেমা, এই যে ব্লগের লেখাটা আমি বললাম, সামওয়্যার ইন ব্লগ, দেখবেন স্টিকি লাগানো আছে, যাদের এক্সেস আছে আজকে দেখেন। বাংলা ভাষার সবচেয়ে বড় ব্লগ, কিন্তু হাজার মানুষ পড়ে এটা। বলতেছে যে দ্য চিলড্রেন দ্যাট ডেভেলপ দ্য বেস্ট অ্যান্ড মোস্ট স্টেবল আর দোজ হু হ্যাভ রেগুলার কন্ট্যাক্ট উইথ পিপল অফ ডিফারেন্ট এজেস। যে সমস্ত বাচ্চাগুলো সবচেয়ে সুস্থভাবে বড় হয়, তারা কি, যারা সমাজের ভিতর থাকে, বিভিন্ন শ্রেণীর আত্মীয় স্বজনের মানুষের ভিতর বড় হয়, তারা সেলফিশ হয় না, তারা ইন্টারাকশন করে, তারা প্রত্যেকের সাথে কীভাবে ব্যবহার করতে হবে, কীভাবে গিভ অ্যান্ড টেক করতে হবে, কীভাবে
কমপ্লিমেন্টারি সাপ্লিমেন্টারি হইতে হবে। যেমন একজন স্কলার লেকচারে বলতেছেন যে আরব দেশে তখন যে হেরেমগুলো থাকতো, হেরেম বলতে মানে মেয়েদের মহল, ওই হেরেম না, বাচ্চারা হেরেম না, মেয়ে মহল এবং ছেলে মহল। সেগুলোর ভিতরে কী করতো, একটা বাচ্চা ভ্যাঁ করে কাইন্দে উঠছে, তার মা নাই আশেপাশে, আরেকজন দুধ খাওয়াই দিতেছে, যে আরেকজন যিনি ব্রেস্ট ফিডিং মা উনি দুধ খাওয়াই দিতেছে। এই যে সমাজবদ্ধভাবে বড়দের সাথে, দাদার সাথে, নানার সাথে, চাচার সাথে, ফুফুর সাথে বড় হওয়াটা, এইখানে যে গিভ অ্যান্ড টেক শিখে, এতে সবচেয়ে স্টেবল বাচ্চাগুলো বড় হয়। আজকে কি করতেছে, আজকে আপনাদের বলে দিচ্ছে যে এগুলোর ভিতর থাকবে না, তুমি এক বাপের এক ছেলে হয়তো, অথবা তাকেও বলতে তোমার বাপও তোমার না, 911 দিয়ে দিতেছে যে বাপ যখন উল্টা কথা বলবে, উল্টা পাল্টা বলবে, টেলিফোন করে দিও, পুলিশ এসে বাপরে ধরে নিয়ে যাবে। তো বলতেছে যে এখন কি করতেছে, দে আর নট না, বলতেছে যে যারা মানুষের ভিতরে বড় হয়, দে আর নট কখন। কখন মানে কি, ওই যে শোয়া পোকা দেখছেন একটা ইসের ভিতরে বড় হয়, কখন বলে ওটারে, হ্যাঁ, ওই যে ভিসা বলি না আমরা বাংলা, ওইটা দেখেন একটা শেলের ভিতরে বড় হয় একসময়। তো বলছে ওইরকম বড় হয় না তারা। ডু নট ডেভেলপ এ র্যাপড অ্যান্ড সেগমেন্টেড পিকচার অফ রিয়েলিটি, মানে খালি বাপমাকে দেখতেছে, বাপমাকে স্ট্যান্ডার্ড মনে করতেছে। কেউ কম আস্তে হাঁটবে, কেউ জোরে হাঁটবে, কেউ কানা হবে, কেউ খোড়া হবে, কারো দাঁত পড়া থাকবে, কেউ সুন্দর হবে, কেউ বান্দর হবে, সব মিলায় জীবন না, সবাইকে দেখে বড় হবে। সে একটা পারফেক্ট বা একটা পরিপূর্ণ বাচ্চা হবে। আর যে শুধু একটা জিনিসকে দেখে বড় হচ্ছে, একজনকে বা একটা জিনিসকে, হঠাৎ করে সে যখন আউট ইন দ্য ওপেন তারা ছাড়ছেন, সে আর শখটা নিতে পারে নাই, সে হয় গোল্লায় গেছে, নাহলে পাগল হয়ে গেছে, নাহলে আত্মহত্যা করছে। তাই বলতেছেন এখানে, children always tend to hold on to family values and the types of bonding that hold society together. যারা অনেকের ভিতর বড় হয়, তারা এমন একটা সম্পর্কের ভিতর বড় হয় যেটা সমাজটাকে ধরে রাখে। সমাজটা আলাদা আলাদা ইটগুলো খুলে যায় না, বুঝছেন না, বন্ধ ইটের বিল্ডিং থাকে সমাজটা, যখন মানুষ সবাইকে নিয়ে থাকে, সবাইকে নিয়ে বড় হয়। তারপর বলতেছে বাই ব্রেকিং কন্ট্যাক্ট অ্যান্ড বন্ডিং উইথ প্যারেন্টস অর ওল্ডার জেনারেশন। একটা বলেন প্যারেন্টস, একটা বলেন ওল্ডার জেনারেশন। আমি তো মনে হচ্ছে আর 20-30 বছর পরে বাচ্চা পালতে জানবে না কোনো মা। বাচ্চা পালা শিখে কেমনে? খালার বাচ্চা হয়েছে, মায়ের বাচ্চা হয়েছে, মায়ের বাচ্চাও কিন্তু পালে, মেয়েরা পারে না, মায়ের ছোটোগুলো বাচ্চাগুলোর বড় মেয়েগুলো পালতো। খালার বাচ্চা হয়েছে, একটু নিল, আচ্ছা ও একটু নেই তো 2 দিনের জন্য একটু বাচ্চাগুলো ধরবে, নেয় না। এইভাবে কিন্তু শিখে যাচ্ছে এক জেনারেশন থেকে এক জেনারেশন শিখতে। এখন কি হইতেছে, কোনোদিন কিছু দেখলো না, ধুম করে সে একদিন মা হয়ে গেল, বাচ্চা পালতে পারবে না, পারতেছে না। আজকে একটা বাচ্চা পালতে পারে না, একটা রান্না করতে পারে না, একটা কাপড় সেলাই করতে পারে না, একটা কাপড় ধুতে পারে না, ঘরে ঘরে এটা। এই দেশ বলে না, সৌদি আরবে তাই, বুঝছেন না? তো বলতেছে যে ওল্ডের জেনারেশনের সাথে কন্ট্যাক্ট, সৌদি আরবে সব রুরাল জায়গায় এরকম না, আরবান জায়গার কথা বলতেছে। রুরাল জায়গা তারা খুব সমাজবদ্ধ, এখন সৌদি আরবে খুব সমাজবদ্ধ। তাদের খাওয়ার সিস্টেম কি, দাওয়াত দিল আপনাদের, সব পাড়ার মানুষের দাওয়াত দিবে, সবাই ছেলেরা পয়লা খাইয়ে যাবে, বয়স্করা খাবে, তারপরে ছেলেরা খাবে, তারপরে মেয়েরা খাবে, তারপরে বাচ্চারা খাবে, মানে একই খাওয়া, একই থালার থেকে এসে একের পরে খাইয়ে দিতেছে, বুঝছেন না? তারা সমাজবদ্ধ আছে এখনও, কিন্তু আমি বলছি আরবান যারা শহরে, বড় বড় শহরগুলোতে, তারা এইভাবেই হচ্ছে। তারপরে কি বলতেছে যে let alone being brainwashed into resenting and hating them. ওই ব্রেন ওয়াশ ছাড়াই যদি খালি বাপ মার সাথে যদি তাদের ইটা না থাকে, বা ওল্ডার জেনারেশনের সাথে যদি বন্ডটা না থাকে, বন্ডিংটা না থাকে, যোগাযোগটা না থাকে, বন্ধনটা না থাকে, তাহলে কী হবে? তা কী হবে? হেটিং দেম, তাদেরকে ঘৃণা করবে। অ্যান্ড সোসাইটি লুজেস দ্য কোহেশন ওভার ফিউ জেনারেশন। কয়েকটা জেনারেশন যাবে, সোসাইটির আর আঠা, কোহেশন মানে কি, কোহেসিভ কারে বলি, যেটা আঠা লাগায় রাখে, আঠাটা ছুটে যাবে, কারণ কারোর সাথে কারো কোনো নাই। 911 দিয়ে, বুঝছেন না, বাপের এগেনস্টে ফোন করবে। আমার দেশেও কিন্তু আস্তে আস্তে হয়ে যাচ্ছে, আমাদের দেশে আসতেছে এইসব জিনিস। অলরেডি টানাই দিছে না, টিচাররা মারতে পারবেন না, অলরেডি কিন্তু অফিসিয়ালি টানানো আছে। প্রাইমারি স্কুলের টিচাররা কি আমাদের মায়েরে ফেলছে নাকি? কোনোদিন মারে নাই, ব্যাটটা খালি দেখাইছে। মারছে হয়তো সারা জীবনে, হয়তো একদিন খাইছি মায়ের, আমার যতদূর মনে পড়ে আমি একদিনই মনে করতে পারি সারা জীবন, কিন্তু ব্যাটটা ওইখানে আছে না, আরও খেয়েছি মায়ের, ছোটোবেলায় খেয়েছি একদম। কিন্তু আমি বলছি মানে স্কুল লেভেল যেটা, মানে 5 থেকে অনওয়ার্ড, যে স্কুল লেভেল যেটা, হাই স্কুল বয়সে একদিন, সারা জীবনে একদিন খেয়েছি, কিন্তু ব্যাটটা ছিল, এটা কাজ করছে। আজকে আপনারা মানে আইনত তো আপনাকে ধরে নিয়ে যাবে আপনি যদি ব্যাট পারেন, এটা কিন্তু আইন আছে, আপনি দেখেন অনেক স্কুলে এটা টানায় রাখা আছে। আমরা যে নাটকগুলা, যে সিনেমাগুলা, যে কার্টুনগুলো বানায়, মাকে ইভিল হিসাবে দেখাবে, ইভিল স্টেপ মাদার বা সৎমা, ইভিল সৎমা এই হিসাবে দেখাবে।
মাদারহুড বলে যে একটা জিনিস ছিল, মা যে একটা স্নেহ মায়া মমতার একটা জায়গা, যেটা দুনিয়াতে কেউ কম্পেনসেট করতে পারে না, সেটার কিন্তু কোনো উল্লেখ নাই আজকালকার সিনেমা, আজকালকার কার্টুনগুলোতে। এরপরে বলতেছে কি করে আর কি এই মিডিয়াগুলো কি করে, ক্রিয়েটিং পারসেপশন অ্যাজ প্যারেন্টস অ্যাজ ক্রিমিনাল আন্ডার অ্যাজাম্পশন, মানে অ্যাজিউম যে বাপমা হলো ক্রিমিনাল, আগেই ধরে নিচ্ছে যে বাপমা ক্রিমিনাল, এরা আপনার মন বুঝবে না, এরা আপনার ফেসবুক বুঝবে না, সব কিছুতে বাধা দিবে, রাত জাগতে না বলবে, ফেসবুক না বলবে, সিনেমা না বলবে, গান না বলবে, বাইরে গিয়ে ওইদিকে তাকায় থাকবে না বলবে, সব কিছুতে না বলবে। ক্রিমিনাল আন্ডার অ্যাজাম্পশন মানে অ্যাজিউম করে নেওয়া হচ্ছে এটা ক্রিমিনাল। আপনারা ইংল্যান্ডের ফেমাস কেসে জানেন যে হ্যারি পটারের একটা চরিত্র অভিনেত্রী হলো বাংলাদেশি এক মেয়ে, সিলেটি মেয়ে, তার হিন্দু বয়ফ্রেন্ড, 15 বছর বয়স, তার হিন্দু বয়ফ্রেন্ডের সাথে তার বাবা মা মিশতে বাধা দিছে, সেই মেয়ে কোর্টে গেছে, কোর্ট থেকে ইনজাংশন দিছে যে তারা বাধা দেওয়া যাবে না, 15 বছরের মেয়ে। এইভাবে প্যারেন্টসরাকে ক্রিমিনাল আন্ডার অ্যাজাম্পশন, অলরেডি আপনি ক্রিমিনাল, যে আপনি খালি না করেন, আপনি অত্যাচারী, আপনি ভয়ঙ্কর, আপনি 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 দুর্বৃত্ত এবং ইত্যাদি। চাইল্ড অ্যাবিউজ ডাজ টেক প্লেস, হাওয়েভার কোথাও কোথাও চাইল্ড অ্যাবিউজ হয় না যে তা না, একটা বাচ্চাকে বাপ মা থাপ্পড় মারছে, এক্সেপশনালি একটা শিখ বাপ মা তার বাচ্চাকে বন্ধ করে রেখে দিয়েছে কোথাও, ডাজ ইট মিন যে সবকটা বাপ মা তার বাচ্চাকে এরম করতেছে? মোটেই না, প্রশ্নই ওঠে না কোনো। আমি তো আগেই বললাম যেটা আল্লাহ ফিতরা দিয়ে দিছে যে বাপ মার চেয়ে স্নেহ কেউ কারো বেশি করতে পারবে না, দুনিয়ায় পারবে না কেউ, যদি কেউ বলে সে মিথ্যাবাদী। আচ্ছা, রেয়ার আইসোলেটেড জায়গায় হইতে পারে, কিন্তু এখন বলতেছে কি মুভিজ বলেন এবং অন্যান্য ইস্যুকে এমনভাবে কাভার করবে যে মনে হবে যে বাপ মাগুলা সব অ্যাবিউসিভ। এই জেনারেশনের এই একটা, এই যে আপনার, আমি দেখে নেই ওটা কোনো দিন, 21 টিভি যখন টেরেস্ট্রিয়াল হয়েছিল তখন একটা প্রোগ্রাম চালিত বলতে চাই, দেখছেন আপনারা কেউ? একটা প্রোগ্রাম ছিল বলতে চাই, মানে ছেলেমেয়েরা বলতে চায় তাদেরকে বাপ মা কী দিচ্ছে না, বাপ মার এগেনস্টে কমপ্লেন দিতে, প্রোগ্রামটা বন্ধ হয়ে গেছে পরে, টেরেস্ট্রিয়াল যখন ছিল বলতে চাই। এটা এখন এখানে আছে, মানে ঘরে ঘরে এই জিনিস আছে যে বলতে চাই, মানে সব ছেলে মেয়েকে এমনভাবে তৈরি করতেছে যে তারা বাপ মা হলো ক্রিমিনাল, তারা আন্ডার অ্যাজাম্পশন ক্রিমিনাল, এবং তারা বলতে চায়, মানে 911 জাস্ট বাকি রয়েছে আর কি, দিবে সহসাই দিবে, এবং কমপ্লেন করলে আপনারা ধরে নিয়ে যাবে। তারপরে বলতেছে কি উইথ চাইল্ড অ্যাবিউজ ইজ অ্যাজিউম টু বি গোয়িং অন এভরি হাউস হোল্ড, যেখানে অ্যাজিউম করে নেয় সিনেমায়, নাটকে, সোশ্যাল মিডিয়ায় যে প্রত্যেকটা ঘরে চাইল্ড অ্যাবিউজ চলতেছে, যেই জন্য এই মহিলা লিখতে পারছেন বাবা মাই সন্তানকে নির্যাতন করেন সবচেয়ে বেশি। আমি লিখে নিয়ে আসছি যেন হেড টপিকটা ভুলে না যায়, আপনারা যেন একটা শব্দও ভুল না পড়ে। এটা এই জন্য লিখছেন যে এই যে বলতেছে যে এটা অ্যাজিউম করে নেওয়া যে প্রত্যেকটা ঘরে শিশু নির্যাতন চলতেছে, আপনার বাপমারা সব একজন মনস্টার, সবাই শিশু নির্যাতন, আর দাঁড়িয়েলা বাপমা তো বড় মনস্টার, বুঝছেন না? কারণ আপনি তো নো বলতেছেন সব কিছুতে, এইদিকে যাস না, এটা শুনিস না, এই ফোন ইউজ করিস না, বয়ফ্রেন্ডের সাথে কথা বলিস না, আপনি সব নো বলতেছেন, আপনার সবচেয়ে বড় মনস্টার, দাঁড়িয়েলা দত্ত আপনি। আচ্ছা, তারপরে কি বলতেছেন যে থ্রু হুইচ চিলড্রেন নার্চার্ড টু বি সাসপিশিয়াস অফ দ্যার প্যারেন্টস, যেখান থেকে সন্দেহ জেগে যায় বাপ মার এগেনস্টে বাচ্চাদের, সবসময় চিন্তা করবে আমার বাপ বোধহয় আমারে এটা দিল না, আমার বাপ বোধহয় আমারে এখান থেকে সরাই নিয়ে আরেকখানে দিতেছে, আমার বোধহয় একটু আনন্দ হবে দেখে আমার বাপ আমার এখানে যাইতে দিল না, আজকে এই এমনি বললো আজকে বৃষ্টি হয়, আজকে বাইরে যাস না, আমার বাপ বোধহয় আমার সন্দেহ করে বা একটা কিছু। আচ্ছা, তারপরে বলতেছে কিনা ট্রাস্ট এবং কনফিডেন্স থেকে লাভ কেয়ার ট্রাস্ট কনফিডেন্স, কি বললাম? 4টা শব্দ বললাম, ভালোবাসা, কেয়ার, যত্ন, ট্রাস্ট ভরসা করা, কনফিডেন্স যার উপর আপনার মানে আত্মবিশ্বাস থাকে, এইগুলো সম্পর্ক হওয়া ছিল, সেই সম্পর্ককে কি করে দিচ্ছে? মিসট্রাস্ট, অবিশ্বাসের সম্পর্ক করতেছে, অ্যাবিউজ বা দুর্ব্যবহারের সম্পর্ক করতেছে, হেট্রেড ঘৃণার সম্পর্ক করতেছে, অ্যান্ড সো অন। কী জন্য করতে, কীভাবে করতেছে? জাস্ট অ্যাজিউম করতেছে যে প্রত্যেকটা বাপ মা হইলো মনস্টার বা প্রত্যেকটা বাপ মা হইলো ক্রিমিনাল আন্ডার অ্যাজাম্পশন। আজকে আমি শেষ করে দিই, এটা হবে না শেষ, যতটুকু পারছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।